তোর অন্তত একবার ভাবা দরকার ছিল এই রিলেশন করার আগে। ও তোকে ছ্যাঁকা দিল, এখন ঠেলা সামলা। তুই রিলেশন না থাকলে কি হবে? ভার্সিটির সব ছেলেরা তোর পিছনে ঘোরে, যেমন রূপ আর তেমনই সম্ভ্রান্ত পরিবার তোর। আর কি লাগবে তোর? আমি জোস আছি, কোনো রিলেশন নেই আর কোনো ঝামেলাও নেই। বুঝতে হবে হু আই অ্যাম, ইহিতা চৌধুরী। স্ট্যাটাস তো অবশ্যই থাকবে। চোখ থেকে সানগ্লাস খুলে গাড়ি থেকে নামে ইহিতা। তিথি গাড়ি থেকে নামলো না, ভার্সিটি এসে গেছে, তবুও গাড়ি থেকে নামছে। ইহিতা তিথিকে বলল, নামবি নাকি তোকে সহ গাড়ি লক করে দিব? দাঁড়া, আসছি। ইহিতা গাড়ির চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে ক্যাম্পাসে ঢুকে। তিথি ইহিতার পেছন পেছন হাসছিল। ইহিতা আজকেও নিট করে ক্লাসরুমে ঢুকেছে, আর স্যারের পারমিশন না নিয়েই ক্লাসরুমে ঢুকে পড়ে। গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়ে। তার ক্লাসের ফার্স্ট বেঞ্চটা প্রাঞ্জনের বরাদ্দ। কেউ ইহিতাকে কিছু বলার সাহস পায় না, কারণ ইহিতার বাবার কথায় চলে এই ভার্সিটি। আর্থিক সব অনুদান ইহিতার বাবা দেয় এই ভার্সিটি। ইহিতা পড়াশোনার জন্য ভার্সিটিতে আসে না, শৃঙ্খলতা দেখাতেই আসে। টিচার ক্লাস করাচ্ছে আর ইহিতা হেডফোন কানে লাগিয়ে গান শুনছে। এটা নতুন কিছু না, প্রতিদিনকার ঘটনা এটা। সবাই এইসব দেখে অভ্যস্ত। স্যার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার আগেই ইহিতা বেরিয়ে গেল। পাশে তিথি বসা ছিল। তিথি আর ক্লাস করছিল। ভার্সিটির শিক্ষকেরা আর শিক্ষার্থীরা ইহিতাকে অহংকারী আর বেয়াদব বলেই জানে, কিন্তু কেউ ইহিতার দিকে চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়। ভার্সিটির সব ছেলেই ইহিতার জন্য পাগল। ইহিতার বাবার এত আদর পেয়ে ইহিতা বকে গেছে। ইহিতার বাবা কোনোদিনও ইহিতার গায়ে ফুলের টোকাও লাগতে দেন, কারণ ইহিতার মানে। সে যাই হোক, ইহিতা ক্যাম্পাসে ক্যান্টিনে বসে জুস খাচ্ছে। এরপর তিথিকে SMS করে ইহিতা গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়েছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে দুপুরে বাসায় আসে। বাসায় সিমি ছাড়া কেউ নেই, আর থাকেও না। ম্যাম, কিছু খাবেন? না, এক কাজ করো, এসিটা বাড়িয়ে দাও আর এক গ্লাস পানি নিয়ে আসো। ওকে ম্যাম। সিমি চলে যাওয়ার পর ইহিতা চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসলো। সারাদিন গেমস খেলে সময় পার করে দিল। রাতে আশরাফ চৌধুরী মানে ইহিতার বাবা আসলেন ইহিতার ঘরে। মামুনি, হোয়াট আর ইউ ডুইং নাও? নাথিং বাবা, আসো। কি করলে সারাদিন? গান আর ল্যাপটপ। ডিনার করবে? এসো। আর তোমার জন্য একটা গিফট আছে, তাড়াতাড়ি এসো। আসছি। ইহিতা নিচে যায়। তখন আশরাফ চৌধুরী ইহিতাকে একটা বড় প্যাকেট দিলেন আর একটা চাবি দিলেন। এগুলো কি বাবা? প্যাকেটটা তোমার জন্য লেটেস্ট মডেলের ড্রেস আর নতুন গাড়ির চাবি। এইটা সত্যি? গাড়ি কোথায় বাবা? গাড়ি নেই। আমি দেখে আসছি। পিছু পিছু সিমি আর আশরাফ চৌধুরীও গেলেন। ইহিতা গাড়ি চালাচ্ছিল আর হাসছিল। তা দেখে আশরাফ চৌধুরী কেঁদে দিলেন। চোখের পানি মুছিয়ে তিনি ইহিতাকে নেমে আসতে বললেন। ইহিতা আসার পর দুজন একসাথে ডিনার করলেন আর যে যার মতো শুয়ে পড়ল। পরদিন সকালে ইহিতা নতুন গাড়ি নিয়ে ভার্সিটিতে যায়। গাড়ি থেকে নামার সাথে সাথে পাশে থাকা কাদা দিয়ে একটা ছেলে ইহিতার ড্রেস নষ্ট করে দেয়। ছেলেটা বাইক নিয়ে ঢুকছিল ভার্সিটিতে। ইহিতা রেগে আগুন হয়ে যায় আর ছেলেটার গলা ধরে বলে, হাউ ডেয়ার ইউ টু স্পয়েল মাই ড্রেস? ম্যাম, মাইন্ড ইউর সেলফ। হোয়াট ডিড ইউ সে? তুই আমাকে বলছিস এই কথা? এই ছোট লোক, তোর এত বড় সাহস কি করে হয় ইহিতা চৌধুরীর সাথে এইভাবে কথা বলার? অভ্র বাইক থেকে নামে। সাথে ছিল অভ্র ফ্রেন্ড, সেও নামে। আর ইহিতার এমন আচরণ দেখে সবাই ক্যাম্পাসে জড়ো হয়। এই যে মিস, কথা সাবধানে বলুন। আমার বিহেভ ছোট লোকদের মতো করিনি যে এইভাবে আমায় অপমান করবেন। তুই কি ভার্সিটি স্টুডেন্ট? আগে তো তোকে দেখিনি। আর এই কারণেই তুই জানিস না যে আমি কে আর তোর কি হাল করতে পারি। আমার জানার প্রয়োজন নেই। আমি আপনার মতো ফ্যাশন শো করতে আসিনি ক্যাম্পাসে। নিজের দিকে তাকিয়ে দেখুন কি বাজে লাগছে। আবার আপনি অসভ্যের মতো চেঁচাচ্ছেন। তোকে আজ আমি মেরেই ফেলবো। ইহিতা গায়ে থেকে হকি স্টিক বের করে অভ্রের গায়ে মারার আগে অভ্র ইহিতাকে থাপ্পড় মারে। সবাই থ হয়ে যায়, প্রিন্সিপাল সহ, কিন্তু কারো আগানোর সাহস নেই। কেমন মেয়ে আপনি? মিনিমাম মেয়েদের মতো আচরণ নেই তো আপনার মধ্যে? ফালতু সব। এই কথা বলেই অভ্র বাইক নিয়ে সেখান থেকে চলে গেল। ইহিতা গালে হাত দিয়ে স্টিল দাঁড়িয়ে আছে। তিথি ইহিতার বাবাকে ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বলেছে এতক্ষণে। ইহিতার বাবাকে দেখে সবাই সালাম দেয় আর প্রিন্সিপাল এগিয়ে আসেন। ইহিতাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ইহিতার বাবা সামনে গেলেন।
কিন্তু ইহিতা নড়ছেই না। এরপরই তিথি সব বলার পর ইহিতার বাবা চশমা চোখ থেকে খুলে ভেঙে ফেলেন আর প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন ইহিতাকে কোন ছেলে মেরেছে তাকে যেন 1 মিনিটে এখানে আনে। প্রিন্সিপাল অভ্রকে ডেকে পাঠালেন। অভ্র ইহিতার বাবার সামনে আসলো। তোর সাহস হয় কি করে আমার কলিজার উপর হাত তোলা, যাকে এখনো একটা পিঁপড়া কামড় দেয়নি, আর আজ তুই তাকে মেরেছিস? দেখ কি করেছিস আমার মেয়ের। হোয়াট ইজ দিস? এটা কি ভার্সিটি নাকি কারো বাবার সম্পদ? আর আপনার মেয়ে আমার সাথে কি করেছে সেটা দেখেননি? না দেখে কেন মারলেন আমাকে? আমার মেয়ে তোকে মেরে ফেলবে, তবুও একটা আওয়াজও করতে পারবি না তুই। কোন সাহসে মেরেছিস আমার মেয়েকে? জবাব দে। সরি, সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন। আমার ক্লাস আছে, ছাড়ুন। এই বলে অভ্র সেখান থেকে চলে গেল। ইহিতার বাবা ইহিতাকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল বাসায়। ইহিতার গালে অভ্র তীর আঙুলের দাগ স্পষ্টভাবে ফুটে আছে। সেমিকে দিয়ে ইহিতার গালে যত মেডিসিন আছে সব লাগানো ইহিতার বাবা। ইহিতা চুপ করে আছে এখন। ইহিতাকে কথা বলতে বলছে সিমি আর ইহিতার বাবা, কিন্তু ইহিতা কথাই বলছে না। ইহিতা এই প্রথম কারো হাত থেকে মার খেল। কোনো শিক্ষক কোনো দিন তার দিকে চোখ রাঙিয়ে কথা বলেনি, আর মারটাও তো দূর। কিন্তু অভ্র আজ ইহিতাকে বান্ধবীর সবার সামনে চল মেরেছে। ইহিতার কাছে এইটা অনেক বেশি যন্ত্রণা লাগছে। এক পর্যায়ে ইহিতা ঘরের সবকিছু ভাঙচুর করতে শুরু করে। আশরাফ চৌধুরী ইহিতাকে বলেন, মা, তোর যত খুশি ভাঙ, কিন্তু একটু কথা বল আর একটু শান্ত হ। বাবা, ওই ছেলেকে আমি আস্ত রাখবো না। ও আমায় মেরেছে। ইহিতা চৌধুরীকে মেরেছে ও। শেষ করে ফেলবো আমি ওকে। আমি নিজে ওকে শাস্তি দিব, তুই শুধু একটু শান্ত হ ইহিতা। এরপর ইহিতা চুপচাপ বিছানায় গিয়ে আয়না নিজের মুখ দেখছে। এখনো হাতের ছাপ দেখা যাচ্ছে। তারপর ইহিতা আয়নাও ভেঙে ফেলে। পরে 1 মাস ইহিতা ভার্সিটিতে যায়নি, এমনকি বাসা থেকেও বের হয়নি। ওইদিকে অভ্রের ঠিকানা কেউ যায় না বলে ইহিতার বাবা অভ্রকে কিছু করতে পারেনি। 1 মাস পর ইহিতা ভার্সিটিতে যায়। অভ্র 4 তলায় আনমনি হয়ে দাঁড়িয়ে আছে। ইহিতার গাড়ি দেখে অভ্র চমকে যায়। দ্রুত নিচে নেমে আসে অভ্র। ইহিতা একটা বই হাতে নিয়ে ক্লাসরুমের দিকে যায়। অভ্র ইহিতাকে থামায়। ইহিতা, সরি, সেই দিন আপনাকে থাপ্পড় মেরেছিলাম বলে আমি চট করে রেগে গিয়ে কি করি আমার খেয়াল থাকে না, তাই ওইভাবে রিয়্যাক্ট করে ফেলেছিলাম। আপনি গত এক মাস আসেননি ভার্সিটিতে, তাই সরি বলতে পারিনি। ইহিতা কিছুই না বলে উপরে চলে যায়। ইহিতা আর অভ্র দুজনেই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু অভ্রকে দেখে কেউ বলবে না যে অভ্র স্টুডেন্ট। মনে হয় পড়ালেখা শেষ। আজ ইহিতা প্রথম বেঞ্চে না বসে 3 নম্বর বেঞ্চে বসতো আর ইংলিশ ক্লাসটা মনোযোগ দিয়ে পড়ে। স্যার একটা কোয়েশ্চেন করেছিল, যেটার উত্তর অভ্র ছাড়া আর কেউ দিতে পারে। সবাই অবাক হয়ে যায় আর লেকচারার নিজে অভিভূত হয়ে যান অভ্রের উত্তর শুনে। ইহিতা তখন উত্তরটা নোট করলো। ক্লাসরুম শেষ করে সবাই ল্যাবে গেল, কিন্তু ইহিতা বসেছিল। অভ্র বের হওয়ার আগে ইহিতাকে বলল, যাবেন না ল্যাবে? দ্যাটস নান অফ ইউর বিজনেস। জাস্ট গো ফ্রম হিয়ার। আদারওয়াইজ? হ্যাঁ, ওই দিন কিছু বলিনি, বাট এইটা ভেবো না ইহিতে কিছু করতে পারে না। ওকে, ভাবলাম না। এই বলেই অভ্র চলে গেল। ক্লাস শেষ হওয়ার পর অভ্র ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। ইহিতা গাড়িতে উঠতে যাবে, তখন এক ভিক্ষুক এসে দাঁড়ালো ইহিতার সামনে। ইহিতা রেখে যায়। আমি ছাড়া কি আর কেউ নেই দান করার? আমার কাছে কেন আসলি? অভ্র এটা দেখে প্রচন্ড রাগ হয়। ইহিতার সামনে দাঁড়িয়ে মানবিক থেকে 500 টাকার একটা নোট বের করে ভিক্ষুককে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। গাড়ি বাড়ি থাকলেই মানুষ মানুষের মতো হয় না, অধিকাংশ ক্ষেত্রে কুকুরই হয়, যেমনটা আপনি নিজে। এই কথা বলেই অভ্র 1 সেকেন্ড না দাঁড়িয়ে বাইক নিয়ে চলে গেল। ইহিতার রাগে গাড়ি হাই স্পিডে চালিয়ে বাসায় এলো। ইহিতার তার বাবাকে ফোন করে বাসায় আসতে বলল। ইহিতার বাবা অফিসের সব কাজ ফেলে বাসায় চলে আসে। বাবা, ওই ভার্সিটিতে হয় ওই ছোট লোকটা থাকবে, নয়তো আমি। কোন ছেলেটাকে? ওই দিন আমায় যে মেরেছিল। ও আবার কি করেছে তোমায়? আজকে ও আমায় কুকুর বলেছে। কুকুর? হোয়াট? আমি এখনই প্রিন্সিপালের সাথে কথা বলছি। ওই ছেলেকে ভার্সিটি থেকে বের করে দিন। স্যার, এটা সম্ভব না। হোয়াট? আপনি আমাকে বলছেন সম্ভব নয়? সরি স্যার, ছেলেটা অনেক মেধাবী আর আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। ওর মতো ভার্সিটিতে সেকেন্ড কপি নেই। আর সবচেয়ে বড় কথা, এবার ভিপি ইলেকশন
ইহিতি মামুনির বিরুদ্ধে অস্ত্র দাঁড়াবে। হোয়াট? আমার মেয়ের বিরুদ্ধে? হ্যাঁ স্যার, তাই আর সেই চান্সটা নেই বের করার। পরে ভার্সিটির ছেলেমেয়েরা খেপে যাবে আর কমিশন পর্যন্ত গড়াবে এই ঘটনা। তাই আমি আর রিস্ক নিতে চাইছিলাম না, মাফ করবেন। ইহিতার বাবা ফোন রেখে দিয়ে ইহিতাকে সব বললেন। প্রিন্সিপালের সাথে কথা বলা শেষ করে ইহিতার বাবা ইহিতাকে সব খুলে বললেন। ইহিতার রাগে ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলে। ওই ছেলের সাহস হয় কি করে ইহিতার বিরুদ্ধে দাঁড়ানোর? আর বাবা, তুমি কিছুই করতে পারছো না? মামনি, প্রিন্সিপাল যেখানে অন্যের সেখানে আমি কি করতে পারি? বাট তুই টেনশন করিস না, সবাই তোকে জয় করবে। তুই মাথা ঠান্ডা করে একটু বাইরে থেকে ঘুরে আয়। নো, আমি কোথাও যাব না। পাগলামি করিস না হিতা, চল আমার সাথে বাইরে যাব। রেডি হয়ে আসি। যা, তাড়াতাড়ি আসবি কিন্তু। ওকে। ইহিতার বাবা ইহিতার মন ভালো করতে বাইরে ঘুরতে নিয়ে যায় ইহিতাকে। সিটি ম্যাক্সের সামনে ইহিতা অভ্রকে দেখে আয়মান মির্জা আর মিসেস আয়মান মির্জার সাথে। ইহিতা তার বাবাকে বলে গাড়ি থামাতে। বাবা, ওই ছেলে এখানে কি করছে? তাও আয়মান মির্জার সাথে? আয়মান মির্জা? কই দেখি। দেখো। সত্যি তো, আয়মান মির্জার সাথে এই ছেলে। আর এই খ্যাতমার্কা ছেলেকে দেখ, কি স্মার্ট লাগছে। ব্যাপার কি? বাদ দাও, চলো। এই বলে ইহিতা সেখান থেকে চলে গেল। আয়মান মির্জা হচ্ছে ওয়ার্ল্ড ইয়াং লিডারশিপ এর মেইন লিডার। ইহিতা বাসায় এসে ভাবতে লাগলো আয়মান মির্জার সাথে ওই ছেলে কেন থাকতেও পারে, তাতে আবার কি। ইহিতা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 3 দিন পর ভিপি ইলেকশন। ভার্সিটিতে এই নিয়ে অনেক হয়েছে হচ্ছে, কারণ এই প্রথম ইহিতার বিরুদ্ধে কেউ ইলেকশন করছে। ইহিতা যথারীতি ভার্সিটিতে গিয়ে যা করার তাই কোনো ক্লাস না করে বাসায় চলে আসলো। ইলেকশনের আগে পর্যন্ত ইহিতা ভার্সিটিতে যায়নি। ইহিতা ভার্সিটিতে না গেলে অভ্র ক্লাস না করে বাইরে বসে থাকে মন খারাপ করে। এই 2 দিন অভ্র তাই করলো, কারণ ইহিতা আসেনি। ইলেকশনের দিন ইহিতা আসলো ক্যাম্পাসে, নীল রঙের শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরে, চুলগুলো খোলা আর সানগ্লাস পরা। অভ্র অনেকক্ষণ তাকিয়েছিল, তারপর চোখ সরিয়ে নিজের কাজ করলো। ইহিতা আর অভ্রকে একসাথে থাকতে বলা হয়েছে, কিন্তু ইহিতা সেই কথা না শুনে দোতলায় গিয়ে ফোনে গেমস খেলছে নিশ্চিন্ত মনে। কারণ ইহিতার কনফিডেন্স আছে ইহিতা জিতবে। সারাদিন ইহিতা একই জায়গায় বসে রইল। রাতে ইলেকশনের রেজাল্ট পাবলিশ করে প্রিন্সিপাল, আর রেজাল্ট ইহিতার বিরুদ্ধে, অর্থাৎ অভ্র জিতেছে ইলেকশনে। অভ্র কোনো ভ্রুক্ষেপ না করে ইহিতার দিকে তাকায়। ইহিতা হাতের ফোনটা ভেঙে ফেলে আর গাড়ি নিয়ে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ইহিতার বাবা এই কথা শোনার পর প্রিন্সিপালকে প্রচুর থ্রেট দেয়। ইহিতাকে তিনি সামলাচ্ছেন, আর অভ্র বাসায় গিয়ে ইহিতার কথা ভাবছে। মেয়েটা কি করছে না করছে এই নিয়ে খুব বেশি বাড়াবাড়ি কি হয়ে যাচ্ছে, এসব ভাবতে ভাবতে অভ্র ঘুমিয়ে পড়ে। পরের দিন অভ্রকে ব্যাচ আর দায়িত্ব দেওয়া হয় আর শপথ করানো হয়, কিন্তু ইহিতা ভার্সিটিতে আসেনি। অভ্রের মন ভীষণ খারাপ। এইভাবে 7 দিন চলে যায়, কিন্তু ইহিতা ভার্সিটিতে আসে না। এরপর অভ্র ইহিতার বাসায় চলে যায়। ইহিতা অভ্রকে দেখে অবাক তো হয়ই, সাথে তেলে বেগুনে জ্বলতে থাকে। অভ্র ইহিতাকে বলল, ভার্সিটিতে যাও না কেন? আমাকে তুমি বলছো কোন সাহসে? ঝগড়া বাদ দাও, ভার্সিটিতে চলো। হাউ ডেয়ার ইউ টু ফোর্স মি? কোন সাহসে এসব কথা আসছে মুখ দিয়ে? বিপি হিসেবে কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমার দায়িত্ব রয়েছে, সো চলো। আমি যাব না, না, না। তুমি যাবে যাবে আর যাবে। আমার হাত ধরার সাহস কোথায় পেলি, ছোট লোক? যা খুশি বলো। ও হ্যাঁ, আজকে থেকে প্রতিদিন ভার্সিটিতে যাবে আর নিয়মিত ক্লাস করবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, এসব ড্রেস আর পরা যাবে না। যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এইটা পরে আসো। মাই ফুড। এইটাই যে তোমায় পড়তে হবে ইহিতা চৌধুরী। বের হ আমার বাসা থেকে। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। আগে ভার্সিটিতে চলো। আর তুমি যদি স্বইচ্ছায় এই ড্রেসটা পরে ভার্সিটিতে না যাও, তাহলে আমি নিজের হাতে তোমায় এই ড্রেস পরাবো আর ভার্সিটির সবার সামনে তোমায় কিস করব। বলো কোনটাতে রাজি তুমি? হাউ ডেয়ার ইউ ব্লাডি শিট। ইহিতা, ইনাফ। যা বলেছো বলেছো, আর না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। বুঝেছি, আঙ্গুল বাঁকা করতেই হবে। আমার বাসায় এসে আমার সাথে এই ব্যবহার? তোকে আমি দেখে নেবো ফাজিল। 10 মিনিটে আসো। ঘর থেকে বেরিয়ে গিয়ে ইহিতা দরজা লাগিয়ে দিল। 15 মিনিট পর ইহিতা রেডি হয়ে বেরিয়ে আসলো। অভ্র আর সিমি ইহিতার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা? ম্যাম, কি সুন্দর লাগছে আপনাকে দেখতে। চুপ, একদম চুপ। যাও এখান থেকে। চলো।
তোকে আমি দেখে নেব অভ্র। দেখো এখন চলো। অভ্র ইহিতাকে নিয়ে ভার্সিটিতে যায়। আর সেকেন্ড বেঞ্চে ইহিতাকে বসে ও থার্ড বেঞ্চে ইহিতার পেছনে বসে। ইহিতার সামনে গিয়ে বলে, আজ সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করে তারপর বাসায় যাবা, আর এর বিপরীতে কিছু হলে বুঝোই তো কি করব। তোকে আমি শেষ করে ফেলবো অভ্র। সে পরে দেখবো, আগে ক্লাসগুলো করে নোট করে বাসায় গিয়ে পড়বে, ফোন হাতে দেখলেই খবর আছে। জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোর কথা শুনতে ইহিতা চৌধুরী বাধ্য নয়। হাজারবার বাধ্য। অভ্র, অভ্র পেছনে ছিল, তাই আজ ইহিতার সবগুলো ক্লাস ঠিকঠাক মতো করেছে। আজকে ভালোই লেগেছে ইহিতার। ইহিতার এমন পরিবর্তনে শিক্ষকরা সহ সবাই খুশি। বেশ প্রাণোচ্ছল ভাবে ক্লাস করেছে ইহিতা। তিথি এসব দেখে পুরো হা হয়ে তাকিয়ে আছে অভ্রের দিকে। ক্লাস করা শেষে ইহিতা বের হয়ে যায়। অভ্র সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল। এক ছেলে ভুলে ইহিতার কোনায় পাড়া দেয়, যার কারণে ইহিতা টান খেয়ে অভ্রের হাতের উপর পড়ে যায়। আর অভ্র ইহিতাকে ধরে। ইহিতা পড়ার সাথে সাথে পেছন ফিরে তাকিয়ে দেখে কোনাটা শীতে পড়ে আছে, আর একটা ছেলে স্টিল সেখানে হাঁ করে দাঁড়িয়ে আছে। অভ্র ইহিতার দিকে তাকিয়ে ওই ছেলের সামনে যায়। ইহিতাকে ছেড়ে অভ্র দেখে বুঝেছে ইচ্ছে করেই ছেলেটা এমন করে। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়। জি ভাইয়া। যাও এখন। অভ্র ইহিতাকে ওনা দিল, আর বইগুলো উঠিয়ে গাড়ি পর্যন্ত ইহিতাকে দিয়ে আসলো। ইহিতা চলে গেল, অভ্রকে কিছু না বলে। অভ্র একটু মুচকি হাসলো আর বাইক নিয়ে বেরিয়ে গেল। অভ্র ইহিতা চলে যাওয়ার পর বাইক নিয়ে বেরিয়ে যায়। ইহিতা পাশে এসে ড্রেস খুলে টুকরো টুকরো করে কাটে, আর সেইগুলো ছাদে নিয়ে উড়িয়ে দেয়। অভ্রকে মনে মনে অনেক বকা দিচ্ছে ইহিতা। এরপর ইহিতা নিজের মতো করে এসে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসে। এরই মধ্যে ইহিতার ফোন বাজলো। ফোন রিসিভ করার সাথে সাথেই অপর পাশ থেকে একটা ছেলে বলল, কাজটা ভালো করলে না হিতা, এর মাসুল তোমায় গুনতে হবে। এই বলে ছেলেটা ফোন কেটে দিল। ইহিতা ভ্যাবাচাকা খেয়ে গেল। কে ফোন করলো আর কেনই বা এসব বললো? ইহিতা আবার ফোন ব্যাক করে দেখলো, কিন্তু ফোন বন্ধ। ইহিতা এসব পাত্তা না দিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিল। ইহিতার বাবা বাসায় আসার পর একসাথে গল্প করে ডিনার সেরে ইহিতা শুয়ে পড়ল। ইহিতা ভাবতেও পারছে না আগামীকাল ওর জন্য কি অপেক্ষা করছে। ইহিতা সকালে ঘুম থেকে উঠে শর্ট ড্রেস পরে ভার্সিটিতে যাবে বলে গাড়ি বের করলো। অর্ধেক রাস্তা যাওয়ার পর ইহিতা খুব জোরে গাড়ি ব্রেক করে, আর হোল্ডিং এর সাথে লেগে ইহিতার মাথা কেটে যায়। গাড়ি ব্রেক করার কারণ হলো সামনে একটা কার দাঁড় করানো। ইহিতা কপালে টিস্যু ধরে আছে। ইহিতা কপালে টিস্যু হয়ে বেরিয়ে আসে। গাড়িটার সামনে যাওয়ার পরে ইহিতাকে জোর করে সেই কারে বসানো হয়, আর একজনকে ফোন করে বলে ইহিতার গাড়ি ইহিতার বাসায় দিয়ে আসতে। ইহিতা গাড়িতে উঠে অভ্রকে দেখে চমকে যায় আর প্রচন্ড রেগে যায়। এই ছোট লোকের বাচ্চা, তুই আমায় কেন এইভাবে নিয়ে আসলি? কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? একদম কথা কম বলবে, নয়তো মুখে স্কচটেপ মেরে দিব। গাড়ি থামা, আই সে স্টপ দ্য কার। এরপর অভ্র আর কোনো কথা না বলে হাড় জোরে গাড়ি চালাতে থাকে, কিন্তু ইহিতা অনর্গল চেঁচিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ইহিতা গাড়িতে থাকা বটল ছুঁড়ে মারে বাইরে। এতে জানলার কাজ ভেঙে যায়, কিন্তু অভ্র তবুও থামলো না। একটা বাংলোর সামনে গাড়ি পার্ক করলো। অভ্র ইহিতাকে গাড়ি থেকে জোর করে নামায়, কিন্তু ইহিতা নামবে না। এরপর অভ্র ইহিতাকে কোলে করে ভেতরে ঢুকলো। ইহিতা অভ্রের শার্ট ছিঁড়ে ফেলছে, কিন্তু অভ্র কিছুই করছে না। ড্রয়িং রুমে নিয়ে অভ্র ইহিতাকে বসালো। এরপর ইহিতার হাতে একটা লেহেঙ্গা দিয়ে বলল, কুইকলি যাও আর এটা পরে আসো, জাস্ট গো ফাস্ট। উকিল সাহেব চলে আসবেন এখন। উকিল আসবে মানে? আর তুই এইভাবে আমায় এইটা পড়তে বলছিস কেন? আজ আমাদের ম্যারেজ রেজিস্ট্রি হবে। হোয়াট? এই জানোয়ার, তোর সাহস কি করে হয় এসব বলার? ইহিতা চৌধুরীকে বিয়ে করবে তোর মতো ছোট লোক? মাই ফুড, জাস্ট লেট মি গো। কে ছোট লোক আর কে বড় লোক সেটা আজই প্রমাণ হবে। বেশি কথা না বলে এটা পরে আসো, নয়তো আমি বাধ্য হব পরিয়ে দিতে। তুই আমায় টাচ করে দেখ শুধু। আমার বাবা যদি জানে তার মেয়েকে তুই এইভাবে তুলে এনে বিয়ে করছিস, তোকে জিন্দা কবর দেবে। ভালোই ভালোই আমায় ছেড়ে দে। এরপর অভ্র নিজেই ইহিতাকে জোর করে লেহেঙ্গা পরিয়ে দিল, চোখ বন্ধ রেখে। অভ্র জানে ইহিতা পরবে না, তাই নিজেই পরিয়ে দিল। ইহিতা যা মেকআপ করা ছিল তাতেই চলবে। এরপর অভ্র উকিলকে ভেতরে আসতে বলল। অভ্র রেজিস্ট্রি পেপারে সাইন করে ইহিতাকে বলল সাইন করতে, কিন্তু ইহিতা কলম ছুঁড়ে মারলো আর পেপার ছিঁড়ে ফেলল। তখন অভ্র বলল,
জানি তুমি এটা করবে, তাই 250 কপি রেজিস্ট্রি পেপার বানিয়েছি আমি। কয়টা ছিঁড়তে পারো দেখি। সাইন তো তোমায় করতে হবে ইহিতা চৌধুরী। আমি সাইন করব না। না, তোর মতো লোফারকে কোনো দিন আমি বিয়ে করব না। দরকার হলে কোনোদিন বিয়েই করব না। ইহিতা সিন ক্রিয়েট করো না, ভালোই ভালোই সাইন করে দাও, তাতে তোমারই মঙ্গল। মঙ্গল মাই ফুট। অভ্র প্রচন্ড খেপে যায় আর ইহিতার গাড়ি জোরে একটা থাপ্পড় মারে। এরপর ইহিতার হাত ধুয়ে পেপারে সাইন করে। সাইন করানো শেষ হলে উকিলকে চলে যেতে বলে। উকিল চলে যাওয়ার পর অভ্র ইহিতার ঘাড়ে ধরে ইহিতার গালে আর কপালে চুমু দেয়। সরি, আমি তোমায় মারতে চাইনি, কিন্তু তোমার জেদের জন্যই তুমি মার খেলে। বাসায় চলো এখন। ইহিতা নড়ছে না দেখে অভ্র ইহিতাকে কোলে নিয়ে গাড়িতে বসে। এরপর অভ্র ড্রাইভ করে নিজের বাসায় যায়। বাসার সামনে এসে অভ্র ইহিতাকে বলে নামায়, এসে নিয়ে আসলো কেন ছোট লোকটা আমার। এরপর অভ্র ইহিতাকে নিয়ে ভিতরে যায় আর সবাইকে ডাকে, বৌমণি, বৌমণি, আম্মু। কি হয়েছে দেবরজি, চেঁচাচ্ছেন কেন? তিন্নি কথা বলতে গিয়ে থেমে যায় দুইজনকে বিয়ের সাজে দেখে। কি হয়েছে ঈশান, চেঁচাচ্ছিস কেন? এই মেয়েকে। আম্মু আমি বলছি, তোমার ছেলের আর বলতে হবে না। কি হয়েছে বৌমা? ঈশান বিয়ে করে ইহিতাকে বাসায় নিয়ে যাওয়ার পর সবাই অবাক হয়। ঈশানের ভাবি দিদি বলল, আম্মু আমি বলি, ও হচ্ছে ইহিতা চৌধুরী, আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে, চিনেছেন? হ্যাঁ, বাট এই অসভ্য আনকালচার মেয়ে ঈশান তোর সাথে কেন? আম্মু, আমি ইহিতাকে ভালোবাসি, আর এই কারণে তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে এনেছি। তার জন্য আমি সরি। বৌমণিকে বলেছি সব, ভাইয়াও জানে, তুমি আর পাপা জানো না শুধু। এক মিনিট, এখানে কোনো কমেডি শো হচ্ছে? তুমি এই ফ্যামিলির ছোট ছেলে, আই মিন ঈশান মির্জা। হ্যাঁ ইহিতা। কিন্তু আমি যতটুকু জানি আইমান মির্জার ছোট ভাই লন্ডন থেকে পড়াশোনা করে আর সেখানে সে সেটেল। তাহলে ভার্সিটিতে তুমি কেন ছিলে? তোমার জানা ভুল নয়, আমি লন্ডন থেকে পিএইচডি করেছি ইন ইংলিশ। হোয়াট? তাহলে এই ভার্সিটি? সে অনেক কাহিনী ইহিতা, এখন ফ্রেশ হয়ে রেস্ট করো। আর ঈশান, তুমি ইহিতার বাবাকে কল করে আসতে বলো, আমি পাপা আর ওকে আসতে বলছি। ঠিক আছে বৌমণি। আর আম্মু, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার ঘরে চলো। আর বৌমণি, তুমি ওকে আমার ঘরে নিয়ে যাও। তোর সাথে আমার কোনো কথা নেই ঈশান। আমার ছেলে আজ বিয়ে করেছে, তা আমাদের না জানিয়ে। বাহ ঈশান বাহ। আম্মু একবার শুনুন ও কি বলতে চায়, তারপর না হয় সবটা বিচার করবেন। বৌমা, তুমি কি সাপোর্ট করছো? না মা, আমি শুধু আপনাকে শুনতে বলছি ঈশানের কথাগুলো। আয় আমার ঘরে আয়। যাও, আর শুনো, রেগে যেও না, ঠান্ডা মাথায় বুঝিও। তিনি ঈশানকে একথা বলে ইহিতাকে নিয়ে উপরে গেলেন। ঈশান পা টিপে টিপে ঠাম্মার ঘরে গেলেন। আম্মু সরি তো, তোমার ছেলে না হয় একটা ভুল করেই ফেলেছে, মাফ করে দাও। না ছাড় তুই আমাকে। আমি কোনো সাধারণ ঘরের মেয়েকে আমার ছোট ছেলে বউ বানাতে চেয়েছিলাম, যে হবে নম্রভদ্র, ঠিক আমার তিন্নি মায়ের মতো। এই বেয়াদব মেয়ের মতো মেয়েকে চাইনি। আম্মু, বৌমনির সাথে কারো তুলনা চলে না। ইহিতা অনেক ভালো মেয়ে, কিন্তু শাসনের অভাবে এমন হয়ে গেছে। প্লিজ আম্মু, ওকে কষ্ট দিও না, কারণ জানোই তো ওর মা নেই। আমার জন্য হলেও অন্তত ওকে মেনে নাও। তুমি আর বৌমনি হেল্প করলেই ও ঠিক হয়ে যাবে। প্লিজ আম্মু, প্লিজ। ঈশান, আমি কোনো ফোর্স শুনবো না, যা তুই এখান থেকে। ওয়েল এস্টাবলিশ করেছি আমি তোদের দুই ভাইকে, আমি আর তোর পাপা মিলে। কোনোদিন কোনো কিছু তো অপূর্ণ রাখিনি। দেশের বাইরে রেখে মানুষ করেছি তোদের, যাতে কোনো বাজে সঙ্গ না পাস। কিন্তু ঈশান, আজ তোর ভাইয়ের স্ট্যাটাসটা কোথায় থাকবে? আর তোর পাপারই বা ইমেজ কোথায় থাকলো? একটা বারো কি ভাবলি না? তোর কথা আমি বাড়ি দিলাম। 14 বছর পর দেশে এসে 14 দিন যেতে না যেতে এই কাজ করে ফেললি। আম্মু, মাফ করে দাও আমায়। জীবনের প্রথম আর শেষ ভুল এইটাই। ঈশান, লিভ মি অ্যালোন। আম্মু। ঈশান, ডোন্ট বি ইমোশনাল, এসব আমার একদম পছন্দ না। আম্মু আসবো? আয়। ভাইয়া, আম্মুকে একটু বোঝা না। দেখো আম্মু কিছুতেই বুঝতে চাইছে না। তুই যা, আমি দেখছি। ভাইয়া। ঈশান, যেতে বলিস রে? আমি যাচ্ছি। বাবু, আমি তোর কাছ থেকে ওর হয়ে সাফাই শুনতে চাই না। আম্মু, তুমি কি ভেবে দেখেছো? ও তোমার ছোট ছেলে, আর আমাদের সবার কত আদরের। ও না হয় একটা ভুল করেই ফেলেছে, তাই বলে কি আমার ভাই কাঁদবে? তুমি বলো আম্মু, কোনোদিন তো আমাদের দুই ভাইয়ের চোখের পানি তুমি ফ্লোরে পড়তে দাওনি, আর আজ ঈশান কাঁদতে কাঁদতে চলে গেল, সেটাও দেখলে না আম্মু? আম্মু প্লিজ, আম্মু মন খারাপ করো না। 5 বছর ধরে
ঈশান ইতিহাকে পাগলের মতো ভালোবাসে, যার কারণে ও বাংলাদেশে আসে। আজ কি ওর ভালোবাসা বৃথা হয়ে যাবে আম্মু? 25 বছর ধরে আমি মানুষ করলাম, সে মূল্য কেউ দিয়েছে বাবু? আম্মু, তোমার মূল্য ও কি করে দেবে? তোমার ভালোবাসার কোনো মূল্য আমাদের কারোর কাছে নেই আম্মু। ইতিহাস ঠিক হয়ে যাবে, শুধু সময় লাগবে। তুমি আর তিনি ওকে সাপোর্ট করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। আম্মু এনো নেকলেস, ইতিহাকে বরণ করো এইটা দিয়ে। বাবু প্লিজ আম্মু চলো। চল। থ্যাংক ইউ আম্মু, জানি তুমি বুঝবে। আমার আম্মু বেস্ট। হয়েছে, এখন চল ঈশানের ঘরে। আসো। এদিকে ইহিতা ঈশানের ঘরে গিয়ে থতমত খেয়ে যায়। বিয়ারের সব জায়গায় ঈশানের ছবি। এত সুন্দর লাগছে ঈশানকে, যা ইহিতা মুগ্ধ হয়েই শুধু দেখছি। তিনি বলল, এটাই আমার দেবর। আর এতদিন যে রূপ দেখেছ সেটা সাময়িক, শুধুমাত্র তোমার জন্য। আমার স্মার্ট দেবর তোমার জন্য খ্যাত সাজলো। এতে অবশ্য আমি আর তোমার ভাইয়া অনেক রিয়াক্ট করেছিলাম, কিন্তু পরে না মানিয়ে নিয়েছি। কারণ লাভ এট ফার্স্ট সাইট বলেও একটা কথা আছে। আপনাকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু আপনার বিষয়ে যতটুকু জানতাম আপনি তার থেকে অনেক বেশি ভালো। তাই আমি মোটেও ভালো না, যখন বকবো তখন বুঝবে। তিনি আসবো? আসো, তুমি কখন আসলে? 20 মিনিট হবে। ঈশান কই? ও তো ঘরে আসে নাই। কেন, আম্মুর সাথে না ছিল? দাঁড়াও আম্মু, আমি ঈশানকে নিয়ে আসছি। আরমান ছাদে গিয়ে ঈশানকে পেল, আর ঈশান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ঈশান, তুই আবারও কাঁদছিস? ভাইয়া তুমি চল, কোথায়? সারপ্রাইজ আছে, চল। আরমান ঈশানকে নিয়ে ঈশানের ঘরে গেল। ঈশানকে দেখে ইহিতা রেগে গেল, কিন্তু তিনি ইশারাতে থেমে গেল। ইহিতা মিসেস মির্জা ইহিতাকে নেকলেস পরিয়ে দিয়ে দোয়া করে, কিন্তু ইহিতা এতে ভ্রুক্ষেপে গেল না। ঈশান আরমানকে জড়িয়ে ধরে। ভাইয়া তোকে কোনোদিন থ্যাঙ্কস দেইনি, আর আজও দিব না। শয়তান ছেলে, তোর কাছ থেকে আমি থ্যাঙ্কস চেয়েছি? ইউ আর বেস্ট ভাইয়া। উফ, এসব পামে আমি ফুলছি না। হিংসে হচ্ছে কিন্তু আমার। তুমি আমার বরকে জড়িয়ে ধরে রেখেছো। বৌমনি আগে আমার ভাই, তারপর তোমার বর। হয়েছে, তিনজন ফ্রেশ হয়ে নিচে আসেন, লাঞ্চ করতে হবে তো নাকি? পাপা আসুক। পাপা আসছে। আচ্ছা, তুমি আগে ঘরে আসো, কথা আছে আমার। এরপর সবাই ঈশানের ঘর থেকে চলে গেল। ঈশান আর ইহিতা দুজনেই দুই প্রান্তেই দাঁড়িয়ে আছে। ইহিতা আর ঈশান দুইজন দুই দিকে দাঁড়িয়ে আছে। ঈশান ইহিতাকে বলল, লাঞ্চ করবে, ফ্রেশ হয়ে এসো। আমি গেস্ট রুমে যাচ্ছি ফ্রেশ হতে। আমি বাসায় যাব এন্ড রাইট নাও। ইহিতা, যা বলেছি করো, বেশি কথা বলে আমাকে রাগিও না। ঈশানের আসল রূপ কিন্তু তুমি দেখোনি। আসল রূপ? আই ডোন্ট কেয়ার হু আর ইউ। আমি আমার জায়গায় থাকলেই হবে। বিকেলে আমি বাসায় চলে যাব। আগে তো দেখো ঘর থেকে বাগানে যেতে পারো কিনা, আর বাসা তো অনেক দূর। তোর মতো নির্লজ্জ আমি খুব কম দেখেছি। এইটা স্বাভাবিক, ভালোবাসার কাছে নির্লজ্জ না হলে তা আদায় করা যায় না। ভালোবাসা মাই ফুড। তোর এই ভালোবাসাই তোকে বিপদে ফেললো। বিপদে পড়িনি, আর তুই বলার মতো সম্পর্ক না এখন তোমার আর আমার মধ্যে, তাই তুমি করে বলো। তুমি? তাও তোর মতো চিটারকে। ইহিতা কখনোই তোকে তুমি বলবে না। ইহিত, একটা কথা বলি শোনো। আম্মু, পাপা, বৌমনি আর ভাইয়া, এই চারজন যাতে তোমার কাছ থেকে যথেষ্ট রেসপেক্ট পায়। আমাকে যা ইচ্ছা বলো তুমি, কিন্তু ওদের দিকে কোনোদিন চোখ তুলেও কথা বলবে না। সেই দিন তাহলে আমি কি করব তোমায় জানি না। এই বাসায় আমি থাকলে তো বিহেভিয়ার কথা আসবে। আমি আজই চলে যাব। ওই যে বললাম, গিয়ে আগে দেখাও। ইহিতা কিছু বলার আগে তিনি নক করে ঈশান আসতে বলে তিনি। ঈশান যাও, ফ্রেশ হয়ে আসো, আজকে সবাই একসাথে লাঞ্চ করব। যাচ্ছি, কিন্তু তোমার হাতে কি এইগুলো বৌমনি? যাও, পরে দেখতে পাবে। যাচ্ছি। ঈশান চলে যাওয়ার পর তিনি ইহিতার সামনে গিয়ে দাঁড়ালো আর ইহিতাকে বলল, ইহিতা, ফ্রেশ হয়ে এই শাড়ি আর গহনাগুলো পরবে। হোয়াট? আমি এসব পড়তে পারবো না। আমাকে টি শার্ট দিন। ইহিতা মির্জা পরিবারের বউরা কখনো এসব পরে না। এই পরিবারের একটা ট্র্যাডিশন আছে, তোমাকেও সেটা মানতে হবে, অন্তত দিনের বেলাতে। বৌমনি, আই কান্ট। ইহিতা, তুমি পারবে। তুমি শাড়ি পরেই দেখো কতটা ভালো লাগবে তোমাকে। আর আজ তোমার আর ঈশানের সবচেয়ে মধুর একটা দিন। নিজেকে সুন্দরভাবে সাজাও ওর জন্য, দেখবে ও অনেক খুশি হবে। বৌমনি, আমার কোনো ইচ্ছা নেই ওই স্টুপিডটার জন্য শাস্তে। ওকে আমি ঘৃণা করি, জাস্ট হেট হিম।
সময় হোক তখন বুঝবে ঈশান কি আর কেমন। এখন চটপট রেডি হও। ওর সম্পর্কে জানার কোনো ইন্টারেস্ট নেই। আমি শাড়ি পরতে পারি না। আমি হেল্প করব, যাও গোসল করে আসো আগে। ওয়াশরুমে টাওয়েল রাখা আছে। যাচ্ছি। ইহিতা বের হয়ে আসার পর তিনি ইহিতাকে সুন্দর করে সাজিয়ে দিল আর ইহিতাকে শাড়ি আর গহনা পরিয়ে দিল। দেখো তো এখন কেমন লাগছে নিজেকে। কি বললে না কেমন লাগছে? বৌমনি, এতগুলো গহনা পরতে পারছি না, খুলে রাখি এগুলো। না, অভ্যেস করতে হবে। কিন্তু অনেক ভারী তো। কিচ্ছু হবে না, এখন নিচে চলো। তিনি ইহিতাকে ডাইনিংয়ে বসালো আর শৈলীকে অর্থাৎ কাজের মেয়েকে বললেও সবাইকে ডেকে নিয়ে আসতে। আইমান আম্মু দুজনেই এসে গেছে, ঈশান আর পাপা আসেনি। তিনি পাপাকে ডেকে নিয়ে আসলো। ইহিতাকে দেখে পাপা বললেন, মাশাআল্লাহ, আমাদের ঈশানের পছন্দ আছে বলতে হবে রাহেলা। তিনি ইহিতাকে ইশারা করে বলল পাপাকে সালাম দিতে। ইহিতা সালাম দিল শুধু, আর কিচ্ছু বলল না। ঈশান চুল নাড়তে নাড়তে শুয়ে দিয়ে থাকছে। চেয়ার টেনে গিয়ে বসতে যাবে তখন সরাসরি ইহিতার দিকে চোখ পড়ে ঈশান। তিনি আর আইমান দুজনের দিকে তাকিয়ে হাসছে। ঈশান হাঁ করে সবার সামনে তাকিয়ে আছে ইহিতার। ইহিতা ঈশানকে এভাবে দেখে কয়েক সেকেন্ড তাকিয়েছিল, পরে আবার চোখ সরিয়ে নেয়। আইমান ঈশানের পায়ে চিমটি দেয় আর ঈশানের কানের সামনে গিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? আজ প্রথম দেখলি নাকি? তিনি যখন ঈশানের প্লেটে ভাত দিয়েছিল তখন তিনি ঈশানকে আস্তে করে বলে, রাতে দেখো মন ভরে, এখন খাও। তখন ঈশান ইহিতার দিকে অপলক তাকিয়েছিল। তিনি ঈশানকে ইহিতার পাশে গিয়ে বসতে বলে। ঈশান তখন উঠে গিয়ে ইহিতার পাশে বসে। তিনি আয়মানের পাশে বসে পড়ে। সবাই খাওয়া শেষ করে, কিন্তু ইহিতা খাচ্ছে না। মিসেস মির্জা বললেন, ইহিতা খাচ্ছ না কেন? বসে আছো যে। আসলে কি হয়েছে বলো? আমি নিজের হাতে খাইনি কখনো, চামচ ধরতেই আনিজি লাগছে। ও এই কথা, ঈশান ইতিহাকে খাইয়ে দে। না, আমি খেতে পারবো না, পারবে না। ততক্ষণে খাবার খেয়ে আম্মু আর পাপা টেবিল থেকে উঠে গেছেন। ইহিতা খুব আনইজি ফিল করছে, ঘেমে যাচ্ছে পুরো ইহিতা। তিনি ঈশানকে ধমক দিয়ে বলল, তোমার ভাই কি বললো শুনো না ঈশান? শুনেছি, দিচ্ছি তো। ইহিতার প্লেট হাতে নিয়ে ঈশান হাঁ করতে বলে ইহিতাকে। ইহিতা কিছু বলে না, সে ঈশানের হাতে খাবে না, এটাই বোঝাতে চাইছে ঈশানকে। ঈশান বুঝেও না বোঝার ভান করে ইহিতাকে জোর করে খাইয়ে দেয়। হাইমান তখন তিন্নিকে বলল, আমিও তোমায় খাইয়ে দিই, হা করো। খাওয়া শেষ করে সবাই উঠে যায়। হাইমান ডেকোরেটরদের ডেকে কথা বলছে বাসর সাজানোর ব্যাপারে। তিন্নির পছন্দ মতো ঈশানের ঘরকে সাজানো হয়। ইহিতা তিন্নির ঘরে ছিল আর ঈশান বসেছিল। সন্ধ্যায় ইহিতার বাবা মির্জা প্যালেসে আসে। ঈশানের উপর প্রচন্ড রেগে যান। তারপর আয়মান বুঝায় ওনাকে, কিন্তু উনি মানতেই পারছে না। কেন পারছে না সে কারণ ও বলছেন না। তখন আব্বু আর বাবা চৌধুরীকে বোঝান, তবুও উনি শান্ত হতে পারছেন না। ইহিতা চলে যেতে চায় বাবার সাথে, কিন্তু ঈশান ইহিতার হাত ধরে খুব শক্ত করে। ইহিতার হাতে ঈশানের 5 আঙুলের ছাপ পড়ে যায়। কোনোভাবেই ছাড়াতে পারছে না ইহিতার নিজেকে ঈশানের কাছ থেকে। ঈশান তখন চৌধুরীকে বলে, বাবা, ও এখন আমার স্ত্রী, আপনার থেকে বেশি অধিকার এখন আমার ওর উপর। আপনি মানুন বা না মানুন, ইহিতা কোথাও যাবে না। অভ্র, তুমি কেন বুঝছো না এটা সম্ভব নয়? কেন নয়? আমার কি অর্থ কম নাকি আমি অশিক্ষিত? এইসবের কথা বলছি না আমি। আপনি যাই বলুন আর না বলুন, ইহিতা এখন আমার, আর ও আমার কাছেই থাকবে। ওকে, এখানে আমারও আর কিছু করার নেই, কিন্তু পরে আফসোস করো না যেন। কোনো আফসোস হবে না। আর আফসোস কেন হবে? ভালোবাসাকেই তো বিয়ে করেছি। দেখে রেখো ওকে, মির্জা সাহেব দেখে রাখবেন আমার মেয়েটাকে। কখনো চুল পরিমাণ কষ্ট দেয়নি ওকে। আপনি চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আমরা আছি। এরপর ইহিতার বাবা চলে গেলেন। ইহিতা কাঁদছিল বাবার কান্না দেখে। ইহিতার চোখে পানি ঈশান এই প্রথম দেখল। ঈশান ইহিতার চোখের পানি মুছে দিল আর হাত নেড়ে দিল। ঈশান ইহিতার চোখের পানি মুছে দিল, হাত ছেড়ে দিল। ঈশান ইহিতার হাত ছেড়ে দেয়। ইহিতার ফর্সা হাত নীল রঙের হয়ে গেছে। ঈশান দেখে ভয় পেয়ে যায়। তিনি মলম নিয়ে আসে তাড়াতাড়ি করে। ঈশান মলম লাগাতে যাবে, তখন ইহিতা বলে, লাগবে না, ব্যথা পাইনি আমি। এই কথা বলে ইহিতা উপরে চলে যায়। ঈশানও মলম নিয়ে পিছু পিছু যায়।
ইহিতা গেস্ট রুমে গিয়ে বসে, হাত চাদর খামচাচ্ছে জেদে। ঈশান এটা দেখে বুঝতে পারে ইহিতা অনেক রেগে আছে। ঈশান ইহিতার সামনে আসে, ইহিতার হাত টান দিয়ে নিজের পায়ের উপর রাখে। কি হচ্ছে কি? ইহিতা প্লিজ মলমটা লাগাতে দাও। আমি সরি, বুঝিনি এমন হয়ে যাবে। ডোন্ট টাচ, জাস্ট লিভ মি অ্যালোন। ইহিতা প্লিজ। নো, আই অ্যাম অল রাইট। যা ইচ্ছে হয় আমাকে বলো, কিন্তু মলমটা লাগাতে দাও হাতে, নয়তো ব্যথা করবে আর ফুলে যাবে। যাক, তুই হ্যাপি হবি তো তখন? ইহিতা, এটা কি ধরনের কথা বলার স্টাইল? সরি, পারমিশন না নিয়ে আসার জন্য। এই ঘরে কেন তোমরা? তোমাদের ঘরে যাও। না, আমি এখানেই থাকবো, ওই ঘরে যাব না। ঈশান বাইরে যাও তো, আর এইটা দিয়ে যাও, আমি লাগিয়ে দিচ্ছি। কিন্তু বৌমনি। যাও। আচ্ছা যাচ্ছি। তিনি ইহিতার পাশে বসে ইহিতার হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর ইহিতাকে বলছে, জানো ইহিতা, স্বামী হচ্ছে মেয়েদের শ্রেষ্ঠ অলংকার। না। একটা মেয়ের যখন বিয়ে হয়, তার বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, রাগ অভিমানের সাথী সব যে স্বামী হয় সেটা জানো? না। যখন ওর আর আমার বিয়ে হয় তখন আমি কেবল ইন্টার পরীক্ষা দিয়েছি, আর ও তখন ইউরোপিয়ান 8টা কান্ট্রির লিডারশিপে, আর এখন তো পুরাই ওয়ার্ল্ডের। তো বুঝতেই পারছো, ওর আর আমার বয়সের গ্যাপটাও 8 বছরে। সে যাই হোক, যেদিন ওর আর আমার বিয়ে হলো সেদিন আমি ভয়ে কান্না করে দিয়েছিলাম এই বাড়িতে এসে। তখন আম্মু আর ও মিলে আমায় নর্মাল করলো। যখন ওর সাথে আমাকে ওর ঘরে দিয়ে আসলো, তখন তো আমি যাব না বলে একদম ফ্লোরে বসেছিলাম। এইটা দেখে ঈশান আরও হাসছিল। ঈশান ওকে বারবার বলছিল, বৌমনি আসলে পিচ্ছি রে ভাইয়া। ও তখন আমার সামনে এসে বসে আমার হাত ধরে বলে, আমি আছি তো, কিচ্ছু হবে না। এই 6টা বছর ধরে এই কথা আমার কানেই বেজেছে শুধু। তখন ঈশান আর ইশারা, ঈশানের কাজিন, আমার ঘরে দিয়ে আসলো। ও ঘরে এসে আমাকে বলল, তিন্নি, যেদিন তোমার মাইন্ড সেট আপ হবে আর যেই দিন আমায় ভয় পাবে না, ঠিক সেই দিনই তোমার কাছে অধিকার চাইব, এর আগে নয়। ওর কথাও রেখেছিল জানো। বিয়ের 1.5 বছর পর আমাদের নতুন করে পথ চলা শুরু হয়, আর এই 1.5 বছর আমার শরীরেও স্পর্শ পর্যন্ত করেনি। কিন্তু এখন বুঝি কি অপরাধ করেছি আমি ওর কাছে। 1.5টা বছর ও আমার সব কিছু সহ্য করেছে, এখন পাগলের মতোই ভালোবাসে। কি বুঝলে বলো তো, কেন আমি এই কথাগুলো বললাম তোমাকে জানো? না। আমি চাই তুমি যাতে এই ভুল না করো। হতে পারে তোমাদের বিয়েটা অস্বাভাবিকভাবে হয়েছে, কিন্তু ইহিতা, এটা ভুলে যেও না, ঈশান শত হলেও ওর সারা জীবনের সাথী, তোমার বন্ধুও। বৌমনি, ওর নাম আমি শুনতে চাই না, প্লিজ ওর নাম বলো না। পরে আফসোস করো না ইহিতা। কখনোই না, ওর জন্য আফসোস আমি মরে গেলেও করব। একদিন বুঝবে ঈশানকে, সেই দিন খুব বেশি দূরে নয়। আর পাপা আম্মু থাকে বাসায়, তাই আমি চাই অন্তত সবার সামনে তুমি ওর সাথে ভালো ব্যবহার করো আর ওর সাথে ঘুমাও। ইম্পসিবল বৌমনি। ইহিতাই পরিবারের একটা সম্মান আছে। একটু ভুলের জন্য পাপা কথা শুনবে, ও কথা শুনবে, ঈশানও কথা শুনবে। সেটা কি ভালো হবে বলো? তাহলে আমাকে কি স্টুপিডের সাথে ঘুমাতে হবে? হ্যাঁ ইহিতা, সেটা তুমি না চাইলেও করতে হবে, কিচ্ছু করার নেই। বৌমনি, আমি ঘুমাতে পারবো না। চলো আমার সাথে। তিনি ইহিতার হাত ধরে ঈশানের ঘরে নিয়ে যান ইহিতাকে। ঈশান তখন ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরে দেখছিল। তিনি ঈশানকে ডাকে আর ঈশান এসে দাঁড়ায় তিন্নির সামনে। তিনি ইহিতার হাত ঈশানের হাতের উপর রেখে বলে, সারা জীবন দেখে রাখতে পারবে তো? পারবো। হ্যাভ আ নাইস মোমেন্ট, বাই। ইহিতা এক টানে ঈশানের হাতের উপর থেকে ওর হাত সরিয়ে তুলে দাঁড়ায়। ইহিতা, চিন্তা করো না, আমি কাপুরুষ নই যে তোমায় ছুবো তোমার অনুমতি ছাড়া। ইহিতে কিছু বলে না। ইহিতা বসো, আজকে তোমায় কিছু কথা বলি। না, আমি কিছু শুনতে চাই না তোর মুখ থেকে। শোনা যে দরকার তোমার, বোরিং কিছু বলবো না। এরপর ইহিতা ড্রেসিং টেবিলের সামনে তুলে বসলো আর ঈশান ইহিতার বিপরীতে সোফায় বসলো। দ্রুত কয়েক হাতে ঈশান ইহিতার দিকে তাকিয়ে বলে, প্রথম দেখেছিলাম 11ই জানুয়ারি 2013 বিকেল 5:56। আমি লন্ডন থেকে এসেছি, বাংলাদেশে 3 দিন হবে। তুমি এসএসসি দিবে। ভাইয়ার সাথে মার্কেটে গিয়েছিলাম বৌমনির জন্য গিফট কিনতে। সিটি ম্যাক্সের পাশের দোকানে ছিলে তুমি। বের হওয়ার সময় তোমার দিকে চোখ যায় আমার। হোয়াইট টি শার্ট, ব্ল্যাক জিন্স আর স্ট্রেট করা চুলগুলো একদম খোলা। সাথে তোমার বাবা ছিল।
আমি এক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়েছিলাম, তখন ভাইয়া বলল, এমন করে কি দেখছি? আমি বললাম, একটা পরীকে। তখন ভাইয়া হেসে দিল আর বলল, ওই মেয়ের ডিটেলস আমার জানা। বাসায় চল বলছি। আমি তখন ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম, কিভাবে চিনো? ভাইয়া বলল, আশরাফ চৌধুরীর মেয়েকে সবাই চিনে। তখন ভাইয়া সব বলল, তোমার জেদ, তোমার অহংকার, তোমার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড সম্পর্কে। আমি তখন ভাইয়াকে প্রমিস করেছিলাম ওকেই আমি আমার করব। তখন থেকে শুরু হলো আমার ভাবনা তোমায় নিয়ে। যতই ভাবতাম ততই ভালো লাগতো। লন্ডনে আমার রুমে তোমার ছবি লাগানো, সেইগুলো দেখতাম আর ভাবতাম কবে তুমি বড় হবে। যখন আমার পিএইচডি কমপ্লিট হলো তখনই ভাইয়াকে বলে প্ল্যান করেই তোমার ভার্সিটিতে যাই। প্রিন্সিপাল স্যার সব জানেন। আর যেদিন তোমায় চর মেরেছিলাম সেই দিন আমি নিজের হাত কেটেছি। এই দেখো। বৌমণি খুব বকেছিল সেই দিন। যখন তুমি আমার দেওয়া ড্রেসটা কেটে ফেলেছিলে তখন অনেক রাগ হয় আমার, আর তাই আমি তোমাকে এইভাবে বিয়ে করে নিয়ে আসি। বলো, আমার ভাবনা আর আমার কাজে কি কোনো ভুল ছিল? একটাই তোর ভুল, সেটাই আমায় ভালোবাসা আর বিয়ে করা। সেই ভুল তুমি চাইলেই শুধরে দিতে পারো। মরে গেলেও না, কখনো তোকে মেনে নেব না আমি। শুনেছিস তুই? তাহলে তো আমার পাগলামি অ্যাপ্লাই করতে হবে আমার বউয়ের উপর। হাউ ডিয়ার ইউ! তোর বউকে? এই সুন্দরী আর পরীটা। চলো ঘুমাবে। তোর সাথে না। হ্যাঁ, আমার সাথেই আর আমার বুকের উপরে। হোয়াট? ইহিতাকে ঈশান কোলে তুলে নিল। ইহিতা ঈশানের পিঠে খাচ্ছে ওকে ছাড়ার জন্য, কিন্তু ঈশান শুনছেই না। ঈশান ইহিতাকে ফুল দিয়ে সাজানো বিছানায় শুয়ে দিল। ইহিতা এক সাইড হয়ে শুয়ে পড়ে। ঈশান বিছানায় শোয় আর ইহিতাকে টেনে ওর পাশে নিয়ে আসে। আমাকে তুই টাচ করবি না। তোর মতো তুই থাক আর আমার মতো আমাকে থাকতে দে। না, তোমায় টাচ করার পুরো অধিকার আছে আমার, কিন্তু এখন যদি তুমি চুপচাপ আমার কাছে না ঘুমাও তাহলে তোমার সাথে নেক্সট ডে যা করব তার জন্য তুমি প্রস্তুত থাকবে না ইহিতা। সো বুঝতেই পারছো কি করব। ঈশান, তুই আমাকে তুলে নিয়ে বিয়ে করেছিস বলে আমার সব স্বাধীনতার চাওয়া পাওয়া হরণ করে নিসনি। আমাকে আমার মতো থাকতে না দিলে অবস্থা তোর আরো খারাপ হবে। ইহিতা চুপ করো। পাশে ভাইয়ার রুম, এত রাতে চেঁচালে তারা কি ভাববে? হোয়াট দ্য? আমার বুক সেলস অফ মারিয়াম। মুখে হাত দিয়েছিস কেন? ঘুমাও তো, আর যেভাবে আছো সেভাবেই ঘুমাও। ঈশান, ছাড় আমায়। এই মেয়ে তো আমার কথাই শুনছে না। স্কচ টেপ নিয়ে আসবো এখন, দেখো। তুই আমায়। ইহিতা কিছু বলার আগে ঈশান ইহিতাকে কিস করে দেয়, আর ইহিতা চুপ হয়ে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে ঈশানের দিকে। আর ঈশান ইহিতাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। ইহিতা আনইজি ফিল করছে, সাথে রেগেও আছে। এই ছেলে পেয়েছেটা কি? যখন ইচ্ছে আমায় মারবে, আবার যখন ইচ্ছে আমায় কিস করবে। ইহিতা সব রাগ একসাথে করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইহিতা ঘুম থেকে জেগে দেখে ঈশান এখনো ইহিতাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, আর ইহিতার গলায় ঈশানের মুখে খোঁচা খোঁচা দাড়ি লাগছে। ইহিতা একটু সরে গিয়ে উঠতে যায়, তখন দেখে ইহিতার শাড়ি আঁচল ঈশানের পিঠের নিচে। ইহিতার লজ্জায় শেষ হয়ে যায়। এখন ঈশানকে ডাকলেই তো ও উঠে যাবে, দেখবে ওকে এইভাবে আরো লজ্জা পাবে ইহিতা। ইহিতা এখন কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। ঈশানের প্রতি রাগ হচ্ছে, কেন ওকে জড়িয়ে ধরতে গেল। ইহিতা নাচড়া করতে থাকে অস্থিরতায়। ঈশানের ঘুম ভেঙে যায় ইহিতার নড়াচড়াতে। ঈশান দেখে ইহিতা জেগে আছে আর ওর কোনো কিছুই ঠিক নেই। শাড়ি পরা ওর অভ্যাস নেই, তাই ঈশান ইহিতার দিকে তাকিয়ে মুচকে হাসি দেয়। ইহিতা তো তখন রাগে কাজ চলতে থাকে। ইহিতা এক টানে শাড়ি আঁচলটা পরে বিছানা থেকে উঠে শাড়িটা ঠিক করতে থাকে। ইহিতা পারছে না ঠিক করতে, সব খুলে যাচ্ছে। ঈশান হাতের উপর মাথা রেখে মায়াবী দৃষ্টিতে দেখছে ইহিতার কর্মকাণ্ড আর হাসছে। আওয়াজ না করে হাসছে, যাতে ইহিতা শুনতে না পায়। ইহিতার সিল্কি চুলগুলো জট ধরে আছে, গয়নাগুলো ওলটপালট হয়ে সরে গেছে। ইহিতা যত শাড়ি ঠিক করছে ততই খুলে যাচ্ছে। ইহিতা এবার প্রচন্ড খেপে যায়, শাড়ি ফেলে দিয়ে বিছানায় বসে পড়ে। ঈশানের দিকে একবারও তাকাচ্ছে না ইহিতা। ঈশান বিছানার দিকে উঠে ইহিতাকে দাঁড় করায় আর ইহিতার শাড়ি ঠিক করে দেয়। ইহিতার চুল ঠিক করে দেয় ঈশান। ইহিতা বিরক্ত হয়েই সহ্য করলো। ইহিতা রেডি হয়ে তিন্নির কাছে গেল। তিন্নি টেবিলে খাবার সার্ভ করছিল আর আয়মান কফি খাচ্ছিল। ইহিতা তিন্নিকে বলল, গুড মর্নিং বৌমনি, আর গুড মর্নিং ভাইয়া। গুড মর্নিং ইহিতা। ঈশান কই? জানি না। আচ্ছা বসো তুমি। ইহিতা বসে পেপার পড়ছিল, তখন ইহিতার বাবা আসে। বাবাকে দেখে ইহিতা দাঁড়িয়ে যায় আর জড়িয়ে ধরে। চৌধুরী তিন্নির হাতে এক ব্যাগ ওষুধ দিয়ে যায়, কিন্তু সবগুলোর নাম উঠানো। তিনি অবাক হয়ে যায়। আঙ্কেল, এই মেডিসিনগুলো কেন?
ইহিতাকে প্রতিদিন 2টা করে খাইয়ে দিও মনে করে প্লিজ। আমার মামুনটাকে দেখো। কিন্তু আঙ্কেল, এতগুলো মেডিসিন, তাও নাম ছাড়া। আর কিসের ওষুধ এগুলো? আমার বোঝ হওয়ার পরে দেখেছি বাবা প্রতিদিন 2টা করে এই ওষুধ আমায় খাওয়ায়, কিন্তু কোনোদিন বলেনি কিসের ওষুধ। আঙ্কেল, বলেন কিসের ওষুধ? এত কিছু বলতে পারবো না, আমার অফিসে টাইম হয়ে গেল, যেতে হবে। আর ঔষধগুলো খাইয়ে দিও প্লিজ। এই কথা বলেই হন হন করে বেরিয়ে যায় ইহিতার বাবা। তিন্নি আর আয়মান দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে। ইহিতা ওষুধগুলো নিয়ে ঘরে রেখে আসে। ঈশানকে কেউ কিচ্ছু বলল না, সবাই নর্মালি নিল ব্যাপারটা। কিন্তু তিন্নির মনে খটকা লেগে গেল। তিনি সবাইকে খাবার সার্ভ করলো, সবাই খেয়ে দিয়ে উঠে গেল। তিন্নি আয়মানকে বলল ইহিতার ব্যাপারটা। আয়মান তিন্নিকে বলল হবে হয়তো কিছু, বাদ দাও, খেতেই পারে। তিনিও আর মাথা ঘামালো না। তিনি ইহিতাকে ওষুধ খেতে বলল। ইহিতা ওষুধ খাওয়ার পর তিনি ইহিতাকে ছবির অ্যালবাম দেখাতে বসলো। পাশে ঈশান বসে জুস খাচ্ছে। আয়মান অফিসে। তিনি ইহিতাকে আগে ওদের বিয়ের ছবি দেখালো। ইহিতা হাসছে আর দেখছে, আর ঈশান ইহিতার দিকে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এরপর তিনি ঈশানের ছবি দেখালো ইহিতাকে। ইহিতা হা হয়ে দেখছে আর পাতা উল্টাচ্ছে। অনেক সুন্দর লাগছে ঈশানকে। এরপর ইহিতা আর চোখে ঈশানকে দেখল। এমনিতেও ঈশান দেখতে মাশাআল্লাহ। একটু পর ঈশানের ফোনে ঈশানের বেস্ট ফ্রেন্ড নাদিরা কল করলো। ঈশান ইহিতা আর বৌমিনের সামনে ফোন রিসিভ করলো। হ্যালো নাদিরা, কেমন আছিস? তাড়াতাড়ি আয়। এসব শুনে ইহিতা রাগে দাঁড়িয়ে যায়। এরপর ইহিতা সেখান থেকে ঘরে চলে যায় আর ওয়াশরুমে গোসল করতে ঢুকে, কিন্তু কোনো কাপড় নিয়ে যায়নি। ইহিতা সেই খেয়াল নেই ওর। ইহিতা কোনো ড্রেস না নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় গোসল করতে। গোসল করার পর চেঞ্জ করার সময় দেখে ইহিতা ড্রেস নিয়ে আসেনি। ইহিতা টাওয়াল পরেই রুমে আসে, কারণ ইহিতা জানে বেডরুমে এখন কেউ আসবে না। ইহিতা রুমে চুল মুছতে মুছতে আসে। এসে দেখে ঈশান বিছানায় বসে ফোন টিপছে। ঈশান ইহিতার দিকে খেয়াল করেনি। ইহিতার রাগও হচ্ছে আর কিছু বলতেও পারছে না। ইহিতা ঠায় দাঁড়িয়েছিল কয়েক মিনিট সেখানে। ঈশান ফোন রেখে উঠতে যাবে, তখন দেখে ইহিতা এই অবস্থায় দাঁড়িয়ে আছে আর চোখ তো রাগে আগুনের মতো জ্বলছে। ঈশান টি শার্ট টান দিয়ে উঠে দাঁড়ায়। ইহিতার সামনে গিয়ে ইহিতার চারপাশে একবার চক্কর খায়। তুমি ইহিতাই তো? হাউ ডেয়ার ইউ! নাথিং ইজ ইম্পসিবল ফর মি, সো ডেয়ার করার প্রশ্নই আসে না। বাট এই অবস্থায় আমার সামনে আসার মানে কি? আমার কাছে আসার এত ইচ্ছা আমাকে বললেই পারো। শাট আপ, ইটস মাই মিস্টেক। আমি ড্রেস নিয়ে যাইনি। ও রিয়েলি, নাকি এটা একটা বাহানা? আই জাস্ট সি ইউ। আমার ভার্সিটিতে যেতে লেট হবে, নয়তো আজকে তোর কি হাল যে করতাম। বের হয় এখান থেকে, আমি চেঞ্জ করব। যাচ্ছি। ঈশান বের হচ্ছে আর মনে মনে বলছে 2 দিন হলো বিয়ে হয়েছে, আজ রাতে বুঝবে ইহিতা মির্জা কত ধানে কত চাল, আর এক ঈশানে কয়টা রূপ। আগামী কয়েক ঘন্টা তুই তো গাড়ি করে নাও, বাট রাতের পর থেকে পারবা নাকি সেইটা নিয়ে আমার একটু ভাবতে হবে। ইহিতা রেডি হয়ে নিচে যায়। ঈশান ইহিতাকে 1 মিনিট দাঁড়াতে বলে। ইহিতা না চাইলেও দাঁড়াতে হয়, কারণ তিন্নি সামনে ছিল। ঈশান সুন্দর করে রেডি হয়ে আসে। ঈশান যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন ইহিতা হাঁ করে তাকিয়েছিল। ঈশানে চুলগুলো উঠছে, হ্যাঁ কালারগুলো গ্লো করছে। ইহিতা তাকিয়েই থাকে। ঈশান এসে ইহিতাকে বলে, দেখা শেষ? তোকে দেখে আমি কি করব? বৌমনি আসছি, চলো। চলো মানে? তুই কোথায় যাবি? তোমাকে দিয়ে আসবো আর নিয়ে আসবো। নো নিড, আই ক্যান গো অ্যালোন। I know ma'am, but responsibility is mine, so let's go without time loss. ইহিতা হনহন করে হেঁটে গিয়ে গাড়িতে গিয়ে বসে পড়ল। ঈশান গাড়ি ড্রাইভ করছে। ইহিতা চুপ করে বিরক্তি নিয়ে বসে আছে। ঈশান ইহিতাকে বলল, আজকে কি ক্লাস? জানি না। তুমি কি স্টুডেন্ট? না, মহিলা। মহিলাই তো, তবে অসার মহিলা। অসার কি? জানি না। আমাকে বাজে কথা বললে কিন্তু। নামার আগে ওড়নাটা ঠিক করে পরে তারপর নামবেন। স্টুপিড কোথাকারের। আমি যা ইচ্ছা করব, তাতে তোর কি? শোনা বউ, তোমার শরীর অন্য কেউ কি করে দেখবে বলো তো? তুমি কি চাও যে দেখবে তার চোখ তুলে নেই, নাকি নিজে ঠিক করে চলতে চাও? এসে গেছি। ঈশান গাড়ি পার করে ইহিতার সাথে নামল। প্রিন্সিপাল ঈশানের সাথে কথা বলবেন বলেই ঈশান ইহিতাকে ক্লাসরুমে বসিয়ে দিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলতে চলে গেল। ঈশান, আমি তোমায় একটি অনুরোধ করব, রাখবে? স্যার প্লিজ বলুন।
অনুরোধ কেন, আপনি বলুন। আমি চাইছি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইংলিশ ক্লাসটা তুমি নাও, কারণ সোহেল স্যারকে কোনো স্টুডেন্ট লাইক করে না আর ওনার নামে অনেক কমপ্লেন আছে। কিন্তু স্যার, আমি জানি ঈশান তুমি এমন জব ডিজার্ভ করো না, বাট তুমি না চাইলেও ঠিক আছে। না স্যার, আমি তা বলছি না। ইহিতা আমার ওয়াইফ, সেটা তো আপনি জানেন, তাহলে আমি কিভাবে নিব সেই ক্লাস? সেটা আমি দেখবো, আর তুমি তো আকাশকে ভিপি এর দায়িত্ব দিয়ে দিয়েছো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা স্যার, দেখবো আমি। আজকেই একটা ক্লাস নাও। আজকে আমার কোনো প্রিপারেশন নেই। ওপেন করো জাস্ট। আচ্ছা স্যার। প্রিন্সিপাল আর ঈশান কথা বলা শেষ করে ক্লাসরুমের দিকে গেল। হিস্ট্রি টিচার বের হওয়ার পরেই প্রিন্সিপাল আর ঈশান ক্লাসে ঢুকলো। ঈশানকে দেখে ইহিতা সহ সবাই অবাক। ইহিতা প্রিন্সিপালের জন্য উঠে দাঁড়ালো, কিন্তু মুখে বিরক্তি নিয়ে। তোমরা অলরেডি ঈশানকে চেনো, আজ থেকে তোমাদের ইংলিশ লেকচারার ঈশান মির্জা, পিএইচডি ফ্রম লন্ডন ইউনিভার্সিটি। ইহিতা এটা শুনে হাঁ করে ঈশানের দিকে তাকিয়ে থাকে। তিথি ইহিতাকে বলে, কিরে, ঘরে তো রোম্যান্স করবি, এখন কলেজেও? তিথি, জাস্ট শাট আপ। ওর মতো ফাজিলকে আমি মেনে নিব? কখনোই না। কাল থেকে আর কলেজেই আসবো না। তোর ইচ্ছে আর এমনিতেও তো আসিস না। সুন্দর বরকে সামনে রাখিস, নয়তো যে কেউ যখন তখন চুরি করে নিয়ে যাবে। খুব বেশি বলছিস। প্রিন্সিপাল চলে যাওয়ার পর ঈশান এক এক করে সবার নাম জিজ্ঞেস করলো। যখন ইহিতার পালা আসলো তখন ঈশান বলল, ইহিতা মির্জা, নেক্সট তুমি বলো, হোয়াট ইজ ইওর নেম? যখন পরিচয় পর্ব শেষ হলো তখন একটা মেয়ে ঈশানকে প্রশ্ন করলো, স্যার আপনি কি ম্যারিড? দেখে কি মনে হয়? এত হ্যান্ডসাম আপনি, জিএফ তো নিশ্চয় আছে। পার্সোনাল ম্যাটার নিয়ে কথা না বলি। শিওর স্যার। এরপর ঈশান পড়াতে শুরু করলো, আর ইহিতা এসব শুনে পারে না নিজের চুল ছিঁড়ে ফেলে। ঈশান বিয়ের ব্যাপারটা হাইড করলো, কারণ ঈশান কাউকে এখনই কিছু জানাবে না। ইহিতার মন জয় করার পরেই জানাবে। ঈশানের পড়ানোর স্টাইলে সবাই ফিদা হয়ে গেল। সবাই মনোযোগ দিয়ে ঈশানের ক্লাস করলো, শুধু ইহিতা ছাড়া। এক পর্যায়ে ইহিতা বিরক্ত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলে, মে আই গো আউট? নো, টেক ইওর সিট। আমাকে আটকানোর আপনি কে? এই কথা শুনে ঈশান মার্কার হাতে নিয়ে ইহিতার সামনে এসে একটু নিচু হয়ে দাঁড়ায়। ভুলে যাবেন না মিসেস, এইটা কলেজ, নট ইওর হোম, সো বি জেন্টেল। আই এম ওকে। আমি ক্লাস করব না। ওকে করা লাগবে না, গেট লস্ট ফ্রম হিয়ার। ইহিতা ঈশানের এই ব্যবহার দেখে রাগে ক্লাস থেকে বেরিয়ে যায়। ঈশান তখন ইহিতাকে একটা মেসেজ সেন্ড করে, আমি না আসা পর্যন্ত ক্যাম্পাসে থাকবে, আদারওয়াইজ অবস্থা খারাপ হবে তোমার। এরপর ঈশান ক্লাস শেষ করে ইহিতাকে খুঁজতে থাকে, কিন্তু ইহিতা ক্যাম্পাসে নেই, আর গাড়িও নিয়ে যায়নি। ঈশানের মাথা প্রচন্ড খারাপ হয়ে যায়। ঈশান বাসায় ফোন দিয়ে জানে ইহিতা বাসায়ও যায়নি। ঈশান ক্লাস শেষ করে যখন ইহিতাকে পেল না তখন ঈশানের মেজাজ খারাপ হয়ে যায়। ঈশান গাড়ি নিয়ে যায় ইহিতাকে খুঁজতে। ঈশান ইহিতাকে অনেকক্ষণ ধরে খুঁজল, কিন্তু পেল না। হঠাৎ ঈশানের মনে হলো ইহিতা লেকের কাছে যায়নি তো, হয়তো আবার লেকের দিকে বেশি যেতে পছন্দ করেন। ঈশান আর কিছু না ভেবে গাড়ি ঘুরিয়ে লেকের দিকে যায়। খুব দ্রুত গাড়ি চালায় ঈশান। গাড়ি
এটাও ভালো লাগছে না ইহিতার। ইহিতা হঠাৎ করে সবার সামনে থেকে উঠে ছাদে চলে যায়। ঈশান খেয়াল করলো, এরপর ঈশানও ছাদে যায়। ইহিতা ছাদের এক কোণেই দাঁড়িয়ে আছে। পেছন থেকে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে এই মারার পরে। পিঠের উপরে অংশটা দেখা যাচ্ছে, চুলগুলো হালকা করে খোপা করা। শাড়ি আঁচল রেলিং এর সাথে ছড়িয়ে আছে। মুগ্ধ হয়ে দেখছে ঈশান। হালকা কমলা রঙের শাড়িটি দারুণ মানিয়েছে ইহিতাকে। ঈশান আস্তে আস্তে গিয়ে পেছন থেকে ইহিতাকে জড়িয়ে ধরে। ইহিতা ভয় পেয়ে কেঁপে ওঠে। পেছনে ঘাড় ঘুরিয়ে দেখে ঈশান। ঈশান ইহিতার ঘাড়ের উপর থুতনি রেখে জিজ্ঞেস করে, ভয় পেয়েছিলে? হুম। একা একা কেন, মন খারাপ? না, তাহলে কি হয়েছে? কিছু হয়নি, কি হবে? আজ ইহিতার সাথে তো গত ইহিতার মিল পাচ্ছি না আমি। এত শান্ত নম্রভাবে কথা বলছি ইহিতা, আজ আমায় কিছু বললো না কেন? আমি কি সবসময় আপনাকে বকি? হোয়াট ডিড ইউ সে? আমাকে তুমি আপনি বললে। ইহিতা, কি হয়েছে তোমার? আই এম অল রাইট। বলবে না আমায় কি হয়েছে তোমার? একটা কথা বলবো, রাখবেন? কি বলো? আগামীকালকে সবাইকে বলে দিয়েন আমি আপনার স্ত্রী আর আপনি বিবাহিত। ইহিতা, আর ইউ ওকে? তোমার এই আচরণ কিন্তু আমার ভালো লাগছে না। আমি ঠিক আছি। মেহের নামের মেয়েটা আপনার উপর ক্রাশ। আদেও তো প্ল্যান করেই ফেলেছে আপনার আর ওর বিয়ের। প্রীতি শুধু জানে ইউ আর মাই হাজবেন্ড, তবুও ও আপনার প্রতি সিক। তাতে কি হয়েছে? সেটাই তো আমি জানি না তাতে কি হয়েছে, কিন্তু এসব আমি টলারেট করতে পারি না বলেই ক্লাস না করে বেরিয়ে এসেছি। ইহিতা, তুমি জেলাস ফিল করছো? হয়তো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? কি বললে তুমি আরেকবার শুনতে চাই। আমিও জানি না আমি কি বলেছি, বাট আমার মন যা বলছিল সেটাই আমি বলেছি। ইহিতা, ডু ইউ লাভ মি? ডোন্ট নো। ইহিতা, ডু ইউ লাভ মি? আই ডোন্ট নো। এরপর ঈশান ইহিতার ঠোঁটে ঠোঁট রেখে ইহিতাকে বলল, তুমি আমায় ভালোবেসে ফেলেছো সোনা বউ, সেটা তুমি চাইলেও আর অস্বীকার করতে পারবে না। ইহিতা, তাকাও আমার দিকে, কাঁদছো কেন? জানি না। ইহিতা, কান্না থামাও। এত সুন্দর কাজল রাঙা চোখ নষ্ট করে ফেললে আমি তখন কি দেখবো? ঈশান বুঝতে পেরেছে ইহিতা ইমোশনাল হয়েই কান্না করে ফেলেছে। ইহিতা ঈশানকে জড়িয়ে ধরে, ঈশানও ইহিতাকে জড়িয়ে ধরে। ঈশান মনে মনে বলছে, আর কাঁদতে হবে না তোমায়। জীবনের সেরা উপহার আজ আমায় তুমি দিয়েছ, কখনোই এই বাঁধন আর ছিঁড়বে না। অনেকক্ষণ পর ঈশান ছাদ থেকে গেল ইহিতাকে নিয়ে। বাসায় ঢোকার পর ইহিতার চেহারা স্পষ্ট দেখলো ঈশান। চোখ নাক একদম লাল হয়ে ফুলে গেছে। কি কষ্ট পেয়েছে ইহিতা। ঈশান ইহিতার মুখ ধুয়ে দিল। তিন্নিকে ডাকলো ঈশান। কিছুক্ষণ পর তিন্নু আসলো ওদের বেডরুমে। এরপর ঈশান আর ইহিতা ডিনার শেষ করে ঘরে চলে আসে। এখন ইহিতা মুড অফ করে রেখেছে। ঈশান ঘরে ঢুকে দরজা লক করে দেয় আর ইহিতা খাটে বসে আছে। ঈশান ড্রয়ার খুলে একটা বক্স বের করে এনে ইহিতার সামনে বসে। বক্স থেকে একটা রিং বের করে ইহিতাকে পরিয়ে দেয় ঈশান। একটা লকেট ছিল, সেটাও ঈশান ইহিতাকে পরিয়ে দেয়। ভেবেছিলাম যেদিন তুমি আমায় মেনে নিবে সেই দিন এইগুলো তোমায় পরিয়ে দিব, যেখানে শুধু আমারই চিহ্ন থাকবে। ইহিতা আর কিছু বলল না। ঈশান বাতি নিভিয়ে ইহিতাকে বুকের উপর রেখে শুয়ে পড়ল। ইহিতা শান্তিতে ঈশানের বুকে ঘুমিয়ে পড়ল। পরের দিন ভার্সিটিতে ইহিতা আর ঈশান একসাথে গেল। ঈশান ইহিতাকে ক্লাসে বসিয়ে দিয়ে অফিসের রুমে চলে গেল। ঈশান ক্লাস করাতে যখন আসলো তখন ঈশান সবাইকে বলল, আমার মনে হয় আমার একটা বিষয় সম্পর্কে তোমাদের জানা উচিত। কি স্যার? আমি ম্যারিড আর ইহিতা আমার ওয়াইফ। ঈশিতা চৌধুরী? মিসেস ঈশান এখনো। স্যার আপনি মজা করছেন তাই না? না, মাত্র কয়েকদিন হলো আমাদের বিয়ের, আর সেইটা প্রিন্সিপালই জানেন শুধু। ওহ, কংগ্রাচুলেশন স্যার, অ্যান্ড ইহিতা তোমাকেও। থ্যাঙ্কস। এরপর ঈশান ক্লাস শেষ করে ইহিতার দিকে তাকিয়ে বের হয়ে যায়। ঈশান আর ইহিতা এখন খুব ভালোভাবে মিশে গেছে একে অপরের প্রতি। ইহিতা এখন ঈশানকে ছাড়া কিচ্ছু বোঝে না। ভার্সিটিতে ইহিতা একদম ভদ্রভাবে পড়াশোনা করে। এখন আর ইহিতা উচ্ছৃঙ্খল ভাবে চলে না, কোনো কিছুতে জেদও করে না। ইহিতার এমন ব্যবহারে ইহিতার বাবা সহ সবাই অনেক খুশি, স্পেশালি ঈশান। ঈশানের সাথে সারাক্ষণ দুষ্টমি দৌড়াদৌড়ি এসব নিয়ে এখন ইহিতা ব্যস্ত থাকে। তিনি তো আছে, যাকে ছাড়া ইহিতার একদমই চলে না। ঈশান আর ইহিতার রোমান্সও হয় অনেক। যখন ঈশান ইহিতার কাছে আসে তখন ইহিতা লজ্জা পেয়ে চোখ বন্ধ করে ফেলে। ঈশান সেই মুহূর্তটা অনেক বেশি উপভোগ করে। অন্যদিকে ইহিতার মেডিসিনগুলো শেষ, যেগুলো তার বাবা তাকে দিয়ে গেছিল। মেডিসিন দিতে বিকেলে ইহিতার বাবা ঈশানের বাসায় আসে। ঈশান তখন জিজ্ঞেস করে, বাবা এতগুলো ওষুধ কিসের? কিচ্ছু না বাবা, আসলে এগুলো বডি ফিট রাখার ঔষধ।
ইহিতা এইগুলো ছোট থেকেই খায়। কিন্তু নাম উঠানো কেন? ও কিছু না, আসলে আমার আর্জেন্ট একটা মিটিং আছে, যেতে হবে আমায়। তুমি ইহিতাকে এগুলো প্রতিদিন 2টা করে খাইয়ে দিও। কিন্তু বাবা শুনুন। মিস্টার চৌধুরী খুব দ্রুত বেরিয়ে এলেন সেখান থেকে। গাড়ির সামনে এসে অঝোরধারায় চোখ দিয়ে পানি ফেলছেন তিনি। চশমা খুলে চোখ মুছে গাড়ি নিয়ে তিনি চলে যান। ঈশান খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে এতগুলো মেডিসিন বুকশেলফ অফ মরিয়াম দেখে। ঈশান প্যাকেটটা নিয়ে ঘরে আসলো। ইহিতা চুল আঁচড়াচ্ছিল। ইহিতা, হ্যাঁ বলো। বাবা মেডিসিনগুলো দিয়ে গেলেন। কিসের মেডিসিন এইগুলো? তুমি নাকি ছোট থেকে এইগুলো খাও? কই, আমি তো জানতাম না। বাবা বলতেন কিসের নাকি ভিটামিন ক্যাপসুল এগুলো। আমিও খাই, পুরো 20টা বছর ধরে একটানা খাচ্ছি এই ওষুধগুলো। হোয়াট? ইহিতা, তুমি আর কিছুই জানো না এই ব্যাপারে? না। এই নাও, একটা ওষুধ খেয়ে নাও। হুম। ঈশান একটু পর ভুলে গেলেও এই ব্যাপারটা, কিন্তু ভাবছে না তা না। ঈশান ভাবছে সরাসরি একদিন বাবার সাথে কথা বলবে। এসব ভেবে ঈশান ইহিতাকে জড়িয়ে ধরে। ইহিতার মিষ্টি একটা হাসিতে ঈশান ভুলে যায় সব কিছু। একদিন ভার্সিটিতে যাওয়ার সময় হঠাৎ করে ইহিতা সেন্সলেস হয়ে যায়। হাত থেকে পড়ে পারফিউমের বোতলটা ভেঙে যায়। ঈশান পিছু ফিরে দেখে ইহিতা পড়ে আছে ফ্লোরে। ইহিতার কপাল কেটে গেছে। ঈশান দৌড়ে ইহিতাকে নিয়ে হাসপাতালে যায়। সাথে আয়মান আর তিনিও যায়। ঈশান কাঁদছে। আয়মান ঈশানকে কাঁদতে দেখে ঈশানকে সামলাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ইহিতার বাবা হাসপাতালে আসলেন। তার চোখে পানি। ঈশানকে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে কোথায় ঈশান? আঙ্কেল, আপনি কাঁদছেন কেন? আপনারা এভাবে ভেঙে পড়লে কি করে হবে? ইহিতা কোথায়? ওটিতে মাথা কেটে গেছে। আমার মনে হয় না খুব বেশি সিরিয়াস কিছু হয়েছে। ইতিহার, শান্ত হন আঙ্কেল, প্লিজ। দেখেন ঈশানও কিভাবে কাঁদছে, কিভাবে সামলাবো আপনাদের বলুন তো? মিস্টার চৌধুরী অনেক বেশি ছটফট করছেন। উনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন। যদি ইহিতা সত্যিটা জেনে যায়, এই ভয়ে উনি আরো বেশি ভেঙে পড়েছেন। ঈশান থেকে অনেক বেশি ফ্রাস্ট্রেশনে তিনি আছেন। 1 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলেন। ঈশান দৌড়ে ডাক্তারের কাছে গেল। ইহিতা কেমন আছে ডক্টর? মিস্টার চৌধুরী, আপনি আমার সাথে কেবিনে আসুন। মিস্টার মির্জা, আপনার সাথে পরে কথা বলছি। তার বাবা ডাক্তারের কাছে ডাক্তারের কেবিনে আসলো। ছোট থেকেই এই ডাক্তার ইহিতার ট্রিটমেন্ট করছেন। সাগর, আমার মেয়েটা কেমন আছে? আশরাফ ভিতা ইজ ইন মিডল স্টেজ। নিজেকে শক্ত করো। সাগর, তুই তো অনেক বড় ডাক্তার। সাগর, বাঁচিয়ে দে না আমার মেয়েকে। 23টা বছর ধরে এই কষ্ট বুকের ভিতর চাপা দিয়ে আছি। বিন্দু মাত্র শেয়ার করতে পারিনি কাউকে। ওর 3 বছর বয়স থেকে ঔষধ খাইয়ে যাচ্ছি। আমার 20 বছরের পরিশ্রম কি শেষ হয়ে যাবে সাগর? বল না, শেষ হয়ে যাবে? আমার ফুটফুটে মেয়েটাকে আর আমাকে বাবা ডাকবে না? আজ ওর কত সুন্দর একটা সংসার হয়েছে, কত সুন্দর মেয়ের জামাই আছে আমার। সব কি এইভাবে শেষ হয়ে যাবে? আশরাফ, নিজেকে শক্ত করো। 23 বছর কি আমি কম চেষ্টা করেছি? কোনো মেডিকেল বোর্ড বাদ রাখিনি। বিশ্বের সব কয়েকটা মেডিকেল বোর্ডের সাথে মিটিং করেছি। তাদের মুখে একটাই বলি, এটা কখনো সম্ভব না। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আশরাফ। তোকে শক্ত থাকতে হবে। ঈশান যদি এই ব্যাপারে একটু কিছু জানে, তাহলে তিলে তিলে শেষ হয়ে যাবে। আমি জানি, কিন্তু আমি আমার মেয়েকে ছাড়া থাকবো কিভাবে? বল না, কিভাবে থাকবো? মেনে নিতে হবে আশরাফ, ভাগ্যের উপর কারো জোর চলে না। চল, মামুনিকে দেখবি। চোখ মুছি ঈশান যেন কিছু টের না পায়। চল। ডাক্তার ঈশানকে নিয়ে ইহিতার কেবিনে এলো। ইহিতার জ্ঞান ফিরেছে মাত্র। কপালে ব্যান্ডেজ করা আর হাতে স্যালাইন পুশ করা। ইহিতা সবাইকে দেখে হেসে দেয়। ইহিতাকে হাসতে দেখে ইহিতার বাবা ডাক্তারের দিকে তাকিয়ে কেঁদে দেয় নিঃশব্দে। ডাক্তার তখন ইহিতার বাবার কাঁধে হাত রেখে তাকে থামতে বলেন। ঈশান ইহিতার হাত শক্ত করে ধরে একটা চুমু দেয়। আয়মান তখন ঈশানের কাঁধে হাত রাখেন। তিন্নি ইহিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেমন লাগছে এখন ইহিতা? বৌমনি ভালো লাগছে। ঈশান থাকো, আমরা আসছি, বাইরে আছি। আয়মান তিন্নি চলে গেল বাইরে। ডাক্তার ইহিতাকে চেক আপ করিয়ে আশরাফ চৌধুরীকে নিয়ে বাইরে চলে আসে। ইহিতা বাবাকে জিজ্ঞেস করেছিল কেমন আছে, কিন্তু চৌধুরী কোনো জবাব না দিয়ে মুখে হাত দিয়ে ঢেকে সেখান থেকে বেরিয়ে এসে ডাক্তারের কেবিনে মাথা নিচু করে কাঁদছেন।
আজ যেন তার সব চাপা কষ্ট বেরিয়ে আসতে চাইছে। ডাক্তার চৌধুরীকে সামলে নিলেন। পৃথিবীর কোনো বাবা চায় না তার সামনে তার মেয়েটা মরে যাক। সেখানে আশরাফ চৌধুরী কিভাবে চাইবে তার হাতে গড়া পুতুলটা এইভাবেই তার চোখের সামনে শেষ হয়ে যাক? বিকেলে ইহিতাকে বাসায় নিয়ে যায় ঈশান। হসপিটাল বিল হাইমান দেয়। ইহিতার বাবা বারবার না করা সত্ত্বেও হাইমান বিল পেমেন্ট করে। ইহিতার বাবাও যায় সাথে। ইহিতার সাথে তিনি কথা বলেন। মেয়েকে বারবার বলছেন আমার ইহিতার কিছু হবে না, ইহিতা সুপারম্যান বাবা আছে না। এ কথা শুনে ইহিতা হেসে দেয় আর বলে, বাবা, ইহিতা এখন বড় হয়ে গেছে, আর এটা সত্যি যে তুমি আমার সুপারম্যান বাবা। মামুনি, বাসায় যাবে না? তোমার লেটেস্ট মডেলের গাড়িগুলো যে তার মালিককে চাইছে। তোমার টেডি বিয়ারগুলো শুধু বলে ইহিতা কোথায়। তখন বলো তো আমি কি জবাব দেই? বাবা, আমি ছোট নই, বড় হয়ে গিয়েছি না। ঈশান, আজকে ইহিতা আমার বাসায় যাবে, তুমিও চলো। কিন্তু বাবা, ওর এই অবস্থায়? হ্যাঁ ঈশান, আজকে থেকে আমার কাছে থাকবে আমার মেয়ে। আঙ্কেল, এটা কিভাবে সম্ভব? চলো, আমি জানি না কিভাবে সম্ভব। আমি ইহিতার গাড়ি নিয়ে আসতে বলেছি ড্রাইভারকে, ইহিতা ড্রাইভ করবে আজকে। বাবা, আপনি কি বলছেন এসব? ও কিভাবে ড্রাইভ করবে এই অবস্থায়? আমি করব। না, ইহিতা করবে আর ওর পাশে আমি বসবো, যেমনটা আমরা প্রতিদিন ঘুরতে যেতাম, তাই না মামুনি? কিন্তু বাবা, আমি ড্রাইভ করতে পারবো? আমার মেয়ে সব পারবে। ঈশান, ইহিতাকে তৈরি করে নিচে নিয়ে আসো। আচ্ছা। ঈশান ইহিতাকে রেডি করে কোলে করে নিচে নামলো। সবার সাথে দেখা করে রাতেই চলে আসলো ইহিতা ওর নিজের বাসায়। ইহিতা আস্তে আস্তে ওর প্রিয় গাড়িটা ড্রাইভ করছে, আর আশরাফ চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে আছে। ঈশান বারবার বলছে খারাপ লাগলে ব্রেক করো, কিন্তু ইহিতা সারা রাস্তা আসলো নিজে নিজে ড্রাইভ করে। বাসার সামনে আসার পর ঈশান ইহিতাকে সাবধানে নামালো আর কোলে নিয়ে দোতলায় ইহিতার ঘরে নিয়ে ইহিতাকে শোয়ালো। ঈশান ইহিতাকে ওর রুমে নিয়ে গেল কোলে করে। ইহিতার মাথা ব্যথা করছে। ঈশান ইহিতার মাথায় হাত বুলিয়ে দিল খুব সাবধানে, কারণ কপালে ব্যান্ডেজ করা। ঈশানের মন ভালো নেই দেখে ইহিতা বলল, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না আমার। হবে তো, তুমি কেঁদো না তো। আমি কি মরে গেছি নাকি বলো তো? তার একদিন যদি তোমার মুখে মরে যাওয়ার কথা শুনি, সেই দিন আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। সিমে এসে ঈশান আর ইহিতার খাবার দিয়ে গেল। ঈশান ইহিতাকে খাইয়ে ভাবছি আমার দুষ্টু ঈশান কি আমার মামুনিকে দেখে রাখতে পারবে? কেন, মামুনির মামাম আছে না? ইহিতার মুখ মলিন হয়ে যায় এ কথা শুনে। চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু ইহিতা চায় না ঈশানকে ধাপে ধাপে কষ্ট দিতে। তাই ইহিতা সাথে সাথেই নিজেকে সামনে নিয়ে বলে, হ্যাঁ আছে তো। তাহলে তো চিন্তা করতে হবে না, খাবে চলো। তুমি খাইয়ে দিবে তো? কবে আমি তোমায় না খাইয়ে দিছি শুনি তো? কোনোদিন না, আমি না থাকলে তখন অন্য কাউকে খাইয়ে দিবে। কিছু বললে? কই না তো। চলো। 3 মাস পর ইহিতা ডেলিভারি পেইন উঠে প্রচন্ড।
ইহিতা কেঁদে ভাসিয়ে দিচ্ছে সব। এই কান্না কিসে সেটা ইহিতাই ভালো জানে। কোনো স্ট্রেস ছাড়াই ইহিতা আর ঈশানের খুব সুন্দর একটা মেয়ে হলো। ইহিতা সবার আগে কোলে নিয়ে তাকে আদর করলো। ঈশান আগে ইহিতাকে জড়িয়ে ধরলো। খুব কষ্ট দিয়েছি না আমি তোমায়? সরি। এই বোকা, সবারই তো কষ্ট হয়, আমার একার কষ্ট হয়েছে নাকি? হ্যাঁ, আমাকে দাও, ওকে? নাও। ঈশান তার মেয়েকে আদর করছে আর ইহিতা দেখছে আর মনে মনে বলছে, সারা জীবন কোনো এমন আদর ওকে। আমি তো থাকবো না, ওকে নতুন মা এনে দিও, ওকে আমার থেকে বেশি ভালোবেসো। এসব ভাবতে ভাবতে ইহিতা কেঁদে দেয় শব্দ করে। ঈশান ইহিতার চোখের পানি মুছে দেয় আর ইহিতা খুব শক্ত করে ঈশানকে জড়িয়ে ধরে। কেউ চায় না তার ভালোবাসার মানুষকে অন্য একজনের সাথে দেখতে, কিন্তু ভাগ্য আজ ইহিতার বিরুদ্ধে। এই কান্নার মানে হয়তো ঈশান বুঝছে না, আর ইহিতা চাইছেও না ঈশান বুঝুক। ইহিতার বাবার দিকে তাকে ইহিতা চোখে চোখে বলে দিতে চাইছে যে, বাবা, আমি সব জেনে গেছি। তোমার মেয়ে আর কয়েকদিনের অতিথি এই পৃথিবীতে, তারপরই সে চলে যাবে স্বামী, সন্তান আর সুপারম্যান বাবাকে ছেড়ে। কিন্তু সেখানে ইহিতা ঈশানকে ছাড়া থাকবে কি করে? ঈশান পরের দিন সকালে ইহিতাকে বাসায় নিয়ে যায়। ইহিতাকে জড়িয়ে ধরে নিয়ে যায় ঈশান, আর মেয়েটা তিন্নির করে। তিনি ঈশানকে বলল, ঈশান বাবু আমার কাছে থাক, তুমি ইহিতাকে ফ্রেশ করিয়ে দাও। আচ্ছা বৌমনি। ঈশান ইহিতাকে ফ্রেশ করিয়ে দেয় আর ইহিতা বলে, মামুনিকে নিয়ে আসো আমার কাছে। যাচ্ছি, তুমি বসো, উঠবে না একদম। আচ্ছা, তাড়াতাড়ি যাও। ঈশান তিন্নির কাছ থেকে বাবুকে এনে ইহিতার কোলে দেয়। ইহিতা কোলে নিয়ে হেসে দেয়। একটা কথা বলি, বলো। এখন আমাকে আগের থেকে বেশি ভালোবাসবে তো? তোমাকে কি আমি কোনোদিন কম ভালোবেসেছি জান পাখি? বলো তো। না, এখন থেকে আরো ভালোবাসবে। আচ্ছা, এখন তো উঠেন, খেতে হবে তো। খাইয়ে দাও। আসছি। ঈশান কোনোদিনও ইহিতার সাথে উঁচু স্বরে কথা বলেনি, কোনোদিনও ধমক দেয়নি ইহিতাকে। ইহিতার ভুলগুলো মেনে নিয়েছে শুধুমাত্র ইহিতার মনে ঈশানের একটু জায়গা ছিল। ঈশান আর ইহিতার মেয়ের নাম রাখে ইহিতা, নাম হচ্ছে হিয়া বিনতে ঈশান। বাড়ির সবাই ইহিতাকে অনেক আদর করে। ইহিতার বাবা ইহিতাকে ছেড়ে কোথাও যান না, সবাই ইহিতাকে ঘিরে রেখেছে মায়া দিয়ে। হিয়ার বয়স যেদিন 7 দিন, সেই দিন ইহিতার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। ইহিতা চিৎকার করে ঈশানকে ডাকছে। ঈশান নিচে ছিল, দৌড়ে এসে দেখে ইহিতা ফ্লোরে শুয়ে ছটফট করছে। ঈশান ইহিতাকে কোলে তুলে নেয়। ইহিতা শক্ত করে ঈশানকে ঝুড়িয়ে ধরে। ঈশান ইহিতাকে নিয়ে খুব দ্রুত হাসপাতালে যায়। হয়তো এটাই শেষ দেখা ইহিতার ঈশানের। হিয়াকে মিসেস মির্জার কাছে রেখে তিনিও যায় হাসপাতালে। মিস্টার চৌধুরী এ কথা শুনি 1 সেকেন্ডও দেরি না করে চলে এলেন হাসপাতালে। ডক্টর সাগর আর সিঙ্গাপুরের 3 জন ডাক্তার মিলে ইহিতার অপারেশন করছে। ঈশানের মনে আজ কেন জানি ইহিতাকে হারানোর ভয় কাজ করছে। নিজেকে সামলে রাখতে পারছে না ঈশান। ঈশানে বাইরে দাঁড়িয়ে ছটফট করছে। 2 ঘন্টা পর ডাক্তাররা বেরিয়ে এসে বললেন, লাস্ট আধা ঘন্টা আছে ইহিতার হাতে, চাইলে আপনারা কথা বলে আসতে পারেন। আধা ঘন্টা মানে? মিস্টার মির্জা, ইহিতার ব্রেন টিউমার, আর সেটা জন্মের পর থেকেই। এটা ভালো হতো যদি ব্রেনের আশেপাশে থাকতো, একদম গ্রন্থের মাঝে টিউমারটা গেঁথে আছে। অপারেশন করা হলে মারা যেতে পারে ইহিতা। নিজেকে সামলান ঈশান, বাস্তবতা মেনে নিন। এই কথা শুনে ঈশান হতভম্ব হয়ে চেয়ে রইল ডাক্তারের দিকে। মাটিতে বসে পড়ল ঈশান।